আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? তোমরা একটু আমাদের মেসেঞ্জার গ্রুপটাতে কোনো একজন লাইভটা একটু শেয়ার করো। মেসেঞ্জার গ্রুপটাতে কোনো একজন লাইভটা একটু শেয়ার করো। আমি কিছুক্ষণের মধ্যে ক্লাসটা শুরু করতেছি। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে কিনা বলো তো? আমার কথা শোনা যাচ্ছে কিনা আর ভিউ ক্লিয়ার কিনা একটু কমেন্টে বলো। আচ্ছা, তোমাদের মনে আছে যে আমরা লেকচার 1-এ অ্যাকচুয়ালি কিছু শ্রেণীবিন্যাসের ভিত্তি পড়েছিলাম, যে শ্রেণীবিন্যাসের ভিত্তির উপর যে আমাদের প্রাণীকে শ্রেণীবিন্যাস করছিলাম। এরকম কিছু শ্রেণীবিন্যাসের ভিত্তি কিন্তু বাকি ছিল। আমি গত ক্লাসে তোমাদেরকে, আমি যদি একটু মনে করাই দিই, আমি তোমাদেরকে গত ক্লাসে ভ্রূণস্তর নিয়ে আলোচনা করেছিলাম। ভ্রূণস্তর, তারপর সিলম খুবই ইম্পর্টেন্ট, ভ্রূণস্তর সিলম এই দুইটা খুবই ইম্পর্টেন্ট, আসে এখান থেকে প্রশ্ন, এই দুইটা নিয়ে আলোচনা করছিলাম। তারপর আমি তোমাদেরকে গত ক্লাসে আরও কিছু জিনিস নিয়ে মনে হয় আলোচনা করছিলাম। তো আজকে আমরা ঠিক ওখান থেকেই শুরু করব। তো কিছু শ্রেণীবিন্যাসের ভিত্তি আছে, ওই শ্রেণীবিন্যাসের ভিত্তি নিয়ে আলোচনা করব। খুবই ইম্পর্টেন্ট একটা শ্রেণীবিন্যাসের ভিত্তি, সেটা হচ্ছে প্রতিসাম্যতা। তোমরা বইয়ে দেখবা যে এরকম একটা শ্রেণীবিন্যাসের ভিত্তি আছে, যেটার নাম হচ্ছে কি? প্রতিসাম্যতা। এবার চিন্তা করো, অ্যাকচুয়ালি প্রতিসাম্যতা বলতে কি বোঝায়? দেখো, প্রতিসাম্যতা বলতে হচ্ছে কোনো একটা কিছুকে সমান দুইটা সদৃশ অংশে ভাগ করা। মানে এখানে আমি বলতে পারি প্রতিসাম্যতা বলতে বোঝাচ্ছে কোনো কিছুকে, যে কোনো কিছুকে সমান, অবভিয়াসলি সমান হইতে হবে, সমান দুটি, অবশ্যই দুটি অংশ হইতে হবে, এবং সদৃশ হইতে হবে। কি? সমান দুটি সদৃশ অংশে ভাগ করা। দেখো, সদৃশ এই কথাটা তোমরা জ্যামিতিতে বেশিরভাগ পড়ে থাকো, যে সদৃশ কোণী ত্রিভুজ বা সদৃশ ত্রিভুজ, দুইটা দেখতে একই রকম। তো কোনো কিছুকে, সেটা যে কোনো কিছু হইতে পারে, সেটা প্রাণী হইতে পারে বা জড়বস্তু হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে, কোনো কিছুকে সমান দুটি অংশে, অবশ্য নট অংশ, সদৃশ হইতে হবে। সদৃশ না হইলে হবে না, সেম হইতে হবে। সমান দুটি সদৃশ অংশে ভাগ করাই হচ্ছে প্রতিসাম্যতা। একদম সহজ ভাষায় বলতেছি, কোনো কিছুকে সমান দুটি সদৃশ অংশে, অবশ্যই সদৃশ হতে হবে, ভাগ করাকে বলা হয় প্রতিসাম্যতা। এভাবে প্রতিসাম্যতার উপর ভিত্তি করে কিন্তু আমরা প্রাণীকে কয়েক ভাগে ভাগ করা যায়। এটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে, খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, প্রাণীকে কয়েকটি ভাগে ভাগ করা যায়, ওগুলো আমরা দেখব। যে প্রতিসাম্যতা বুঝছো, কোনো একটা প্রাণীকে ধরো, কোনো একটা প্রাণীকে আমরা ভাগ করতেছি, দুইটা সমান সদৃশ অংশে ভাগ করতে চাচ্ছি, তো অনেকভাবে ভাগ করা যায়। তো এই অনেক ভাগে ভাগ করা যায়, যেগুলোকে মোটামুটি আমরা একটা 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 প্রকারভেদে নিয়ে আসতে পারি। যেমন ধরো, নাম্বার 1, প্রতিসাম্যতার উপর ভিত্তি করে ধরো
আমরা 5 ভাগে ভাগ করতে পারি। নাম্বার 1 অরীয় প্রতিসাম্যতা, যেটা আমরা বলতে পারি সেটা হচ্ছে অরীয় প্রতিসাম্যতা। খেয়াল করো, অরীয় প্রতিসাম্যতা। নাম্বার 1 আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে নাম্বার 1 অরীয় প্রতিসাম্যতা। ঠিক আছে, নাম্বার 2 সেটা কি হতে পারে? নাম্বার 2 অরীয় না, প্রথমে আমরা বলবো গলীয়। প্রথমে আমরা বলবো গলীয় প্রতিসাম্যতা। কি বলবো? এগুলো সবই ব্যাখ্যা করব, খুবই ইম্পর্টেন্ট। গলীয় প্রতিসাম্যতা নাম্বার 2, সেটা হচ্ছে অরীয় প্রতিসাম্যতা। এখন আসছে অরীয় প্রতিসাম্যতা। নাম্বার 3 দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা। দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা। তারপর নাম্বার 4 দ্বি-অরীয় প্রতিসাম্যতা। নাম্বার 4 দ্বি-অরীয় প্রতিসাম্যতা। এন্ড নাম্বার 5 অপ্রতিসাম্যতা। অপ্রতিসাম্যতা। তোমরা একটু ভাই মেসেঞ্জার গ্রুপটাতে একটা লাইভটা একটু শেয়ার করে দাও, আর সবাইকে একটু মেনশন করে দাও, যারা প্রাইভেট গ্রুপে আছে তাদেরকে একটু মেনশন করে দাও। খুবই আজকে অনেক ইম্পর্টেন্ট টপিক পড়াবো যেগুলো পরীক্ষায় আসবে। ঠিক আছে, প্রতিসাম্যতা, কোনো কিছুকে সমান দুটি সদৃশ অংশে ভাগ করাই হচ্ছে প্রতিসাম্যতা। এবং এই প্রতিসাম্যতার উপর ভিত্তি করে আমরা প্রাণী দেহকে 5 ভাগে ক্লাসিফাই করতে পারি। নাম্বার 1 গলীয় প্রতিসাম্যতা, নাম্বার 2 অরীয় প্রতিসাম্যতা, নাম্বার 3 দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা, নাম্বার 4 দ্বি-অরীয় প্রতিসাম্যতা, নাম্বার 5 এগুলো সবগুলো আমি ব্যাখ্যা করব। ঠিক আছে, তোমরা সবাই আসছো? ওকে, আস্তে আস্তে সবাইকে রাখো। প্রথমে আসো গলীয় প্রতিসাম্যতা। এটা কি, এটা একটু বুঝতে হবে। দেখো, নাম দেখে বোঝা যাচ্ছে যে এখানে কি গোল গোল টাইপসের কিছু থাকবে, তার মানে এই সকল প্রাণীরা দেখতে একটু গোলাকার। তার মানে ধরে নাও আমি এখানে একটা গোল আঁকতেছি, একটা গোল প্রাণী আঁকতেছি। ধরো একটা প্রাণী হচ্ছে এরকম। খেয়াল করো, আমি এখন যেটা ব্যাখ্যা করতেছি সেটা হচ্ছে গলীয় প্রতিসাম্যতা। আমি একটা প্রাণী আঁকতেছি যেটা হচ্ছে গোল কালারের প্রাণী আছে, তো আছে, নাম কি বলবো তার আগে ধরো এটা একটা প্রাণী। এবং তোমরা দেখো এটা হচ্ছে ওই প্রাণীর একটা কেন্দ্র। তোমরা বৃত্তের কথা চিন্তা করো, তোমরা বৃত্ত আঁকো না, বৃত্ত আঁকলে এখানে একটা কেন্দ্র দাও। ধরো এরকম গোল কালারের একটা প্রাণী আছে, এবং এই গোল কালারের প্রাণীটাকে তুমি দুইটা সদৃশ অংশে ভাগ করতে, এমন ভাবে ভাগ করবা যাতে দুই পার্টটাই সদৃশ হয়। ওকে, তুমি চিন্তা করো আমি কি এভাবে ভাগ করতে পারি কিনা। দেখো যে কেন্দ্র বরাবর এরকম লম্বভাবে একটা তল চিন্তা করে এভাবে যদি আমি ভাগ করি, দেখো কিনা দুইটা সমান অংশ পাই কিনা। দেখো তো পাচ্ছি কিনা, এদিক দিয়ে একটা অংশ পাচ্ছি, এদিক দিয়ে একটা অংশ পাচ্ছি। এমন দেখো দুটাই কিন্তু দুইটাই সেম না, সদৃশ না। তার মানে তুমি এই গোল কালারের প্রাণীটাকে কেন্দ্র দিয়ে লম্ব বরাবর একবার ভাগ করছো। আচ্ছা, তোমার ইচ্ছা হয়েছে তুমি এভাবে ভাগ করতেছো না, তোমার ইচ্ছা হয়েছে এইভাবে ভাগ করতে। মানে তুমি এবার এভাবে ভাগ করতে চাচ্ছ না, তুমি ভাগ করতে চাচ্ছ এইভাবে অনুদৈর্ঘ্য বরাবর তুমি এটাকে ভাগ করতে চাচ্ছ। তুমি কি চাইলে পারবা? কারণ দেখো এভাবেও যদি তুমি ভাগ করো, দেখো তুমি দুই পাশে দুইটা সদৃশ অংশ পাচ্ছ, তাহলে তুমি এভাবেও ভাগ করতে পারতেছো। আচ্ছা, তুমি এভাবেও ভাগ করতে চাচ্ছ না, তুমি চাচ্ছ একটু অন্যভাবে ভাগ করতে। তুমি এভাবে ভাগ করতে চাচ্ছ না, তুমি চাচ্ছ না এটাকে আমি এভাবে ভাগ করবো না, আমি এটাকে এইভাবে ভাগ করবো। দেখো এইভাবে ভাগ করো। আচ্ছা, তুমি যদি এইভাবে ভাগ করো, কেন্দ্র দিয়েই তো যেতে হবে, তাহলেও তুমি দুইটা সদৃশ অংশ পাচ্ছ, এটা একটা অংশ। এবং দেখো তুমি তার মানে কি বুঝলা, তুমি এই ধরনের প্রাণীকে এবার গোল কালারের গোল টাইপসের প্রাণীকে তুমি যেভাবে ভাগ করো না কেন, কেন্দ্র দিয়ে যে কোনো তলে যেভাবে ভাগ করো না কেন, তুমি সবসময় দুইটা সদৃশ অংশ পাচ্ছ। দেখো আমি একবার লম্বভাবে করছি, একবার অনুদৈর্ঘ্যভাবে করছি, আরেকবার আড়াআড়িভাবে করছি, আড়াআড়িভাবে। তার মানে গলীয় প্রতিসাম্যতা মানে কি, যে সকল প্রাণীকে তুমি কেন্দ্র দিয়ে যে কোনো তলে ভাগ করলে বারবার তুমি দুইটা সদৃশ অংশ পাবা, এটাকেই বলা হয় গলীয় প্রতিসাম্যতা। যে কোনো ভাবে, আমি একবার লম্বভাবে, একবার এভাবে সবভাবে হয়েছে না। তার মানে গোল টাইপসের যারা প্রাণী তাদেরকে তুমি যেভাবে ভাগ করো না কেন, তুমি সবসময় দুইটা সদৃশ অংশ পাওয়া। এই ধরনের প্রতিসাম্যতাকে বলা হয় গলীয় প্রতিসাম্যতা। ফর এক্সাম্পল,
তোমরা কিছু শৈবাল আছে, তোমরা শৈবাল চিনো না? সবুজ কালারের পুকুরে পাওয়া যায় অহরহ শৈবাল। এবং ওই শৈবালের মধ্যে এককোষী শৈবাল, একটা নাম হচ্ছে ভলভক্স। এক্সাম্পল মনে রাখতে পারো, ভলভক্স, এটা একটা শৈবাল, সাইন্টিফিক নাম তো নিচে দাগ দিচ্ছি। এবং এই ভলভক্সটা পুরা গোল হয় এরকম দেখতে। তার মানে ভলভক্সকে তুমি চাইলে গোলীয় প্রতিসাম্যতার মাধ্যমে ভাগ করে দুই ভাগে সমান অংশে ভাগ করতে পারো। তেমনি আরো এক্সাম্পল আছে রেডিওলারিয়া, এটাও একটা শৈবাল। রেডিওলারিয়া এটাও একটা শৈবাল। এগুলো গোল টাইপসের শৈবাল, এগুলাকে তুমি এই গোলীয় প্রতিসাম্যতার মাধ্যমে ডিভাইড করতে পারো। আশা করি বুঝছো। আচ্ছা, এবার আসো গোলীয় প্রতিসাম্যতা বুঝছো, এবার আসো অরীয় প্রতিসাম্যতা। এইটা কি অরীয় প্রতিসাম্যতা? এইটা কি? এটা বোঝার আগে আমাদের এটা গেল না, আমরা এবার এটা বুঝি। অরীয় প্রতিসাম্য এটা কি? এটা বোঝার আগে তোমাদের একটা এক্সাম্পল মনে রাখতে হবে। আমি আগে একটা প্রাণী আঁকি, প্রাণীর চিত্র আঁকার মাধ্যমে ভাগ করে দেখাইলে তুমি এটার ডেফিনেশনটা বুঝতে পারবো। আমি একটা প্রাণী আঁকি, দেখো প্রাণীটা একদম সিম্পল। আমি একটা প্রাণী আঁকতেছি, খেয়াল করো। দেখো, তোমরা কি জানো এই প্রাণীটার নাম কি? এটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা প্রাণী, যেটা তোমাদের দ্বিতীয় চ্যাপ্টারেও আছে। তোমরা যখন এই জুলজির দ্বিতীয় চ্যাপ্টারে যাবা তখন এই প্রাণীটা নিয়ে স্টাডি করবা। এই প্রাণীটার নাম হচ্ছে হাইড্রা। এই প্রাণীটার নাম হচ্ছে কি? হাইড্রা। এটা তোমরা দ্বিতীয় চ্যাপ্টারে পড়বা, এটা নিয়ে বিস্তারিত আলোচনা করবা। এই হাইড্রা প্রাণীটা দেখতে এরকম এরকম, এবং উপরে এখানে যে দেখতেছো লেজের মতো, এগুলো আসলে এগুলাকে কি বলে? এগুলাকে বলে কোর্সিকা। সমস্যা নাই, আমরা দ্বিতীয় চ্যাপ্টারে এটা নিয়ে আলোচনা করব। এছাড়া সামনের দিকে আরেকটু আলোচনা পাবা এটা। এগুলাকে বলে অ্যাকচুয়ালি কোর্সিকা। এখন তুমি এই প্রাণীকে তুমি ভাগ করতে চাচ্ছ, চিন্তা করো এই প্রাণীকে যদি তুমি এভাবে ভাগ করতে চাও, পারবা কিনা? তুমি যদি এই প্রাণীকে এভাবে ভাগ করতে চাও, দুইটা সদৃশ অংশ পাচ্ছ কিনা, এটা হচ্ছে তোমাদের কাছে আমার প্রশ্ন। তুমি যদি প্রাণীকে দুইটা এইভাবে দেখো আর এইভাবে যদি ভাগ করতে চাও, প্রশ্ন হচ্ছে তুমি দুইটা সদৃশ অংশ পাচ্ছ কিনা। সদৃশ হইতে হবে, দুইটা অংশ তো পাচ্ছ, বাট সদৃশ কিনা এটা আমাকে বলো। প্রশ্ন হচ্ছে এই দুইটা কিন্তু সদৃশ না, কারণ দেখো এদিক দিয়ে মাথা, এদিক দিয়ে এটা পাওয়া যাচ্ছে, এদিক দিয়ে এটা পাওয়া যাচ্ছে, সদৃশ কোন দিকে? তার মানে এটাকে শুধু তুমি একভাবেই ভাগ করতে পারবা, সেটা হচ্ছে একেবারে সোজা লম্বা। তার মানে দেখো আমি একভাবে ভাগ করতেছি, আমার সাথে সাথে তোমরাও করে দেখো মিলে কিনা। ঠিক দেখো, আমি এদিক দিয়ে লম্ব বরাবর এক ভাগে ভাগ করতেছি, এবং দেখো এভাবে ভাগ করার কারণে তুমি দুইটা সদৃশ অংশ পাচ্ছ কিনা। দেখো এইভাবে লম্ব বরাবর ভাগ করার কারণে এদিক দিয়ে একটা অংশ পাচ্ছ এবং এদিক দিয়েও একটা অংশ পাচ্ছ। এবং দেখো এখানেও এই অংশ এভাবে মাঝখান বরাবর ভাগ করার কারণে এদিক দিয়ে তুমি দুইটা কোর্সিকা পাচ্ছ, এই অংশেও তুমি দুইটা কোর্সিকা পাচ্ছ। তাহলে ইকুয়াল না? তাহলে দেখো এদিক দিয়ে ভাগ করার কারণে তুমি এদিক দিয়ে এই অংশটা তো পাচ্ছই, এই অংশটা পাচ্ছ, এবং এটার পাশাপাশি এখানে যেরকম দুইটা কোর্সিকা পাচ্ছ, এখানেও তেমনি সেরকম দুইটা কোর্সিকা পাচ্ছ। তাহলে সদৃশ কিনা? অবশ্যই সদৃশ। তাহলে তুমি এখানে একভাবেই ভাগ করা পসিবল, সেটা হচ্ছে লম্বভাবে, সেটা হচ্ছে লম্ব অক্ষ বরাবর। এখন দেখো আমি কি চাইলে আরো ভাগ করতে পারি কিনা? আর প্রশ্ন হচ্ছে আমি তো এটা এভাবে ভাগ করছি, আমি কি চাইলে আরেকবার ভাগ করতে পারি? হ্যাঁ পারি। কিভাবে? দেখো এখানে দুইটা কোর্সিকা আছে, এখানেও দুইটা কোর্সিকা আছে। তুমি কি বলো, তুমি যদি এবার এটাকে একবার ভাগ এভাবে ভাগ করছো, তার মানে ধরো আমার কাছে এটা এখন একটা পার্ট হচ্ছে এরকম, দেখো দেখো একটা পার্ট হচ্ছে এরকম, একটা পার্ট হচ্ছে এরকম, আর একটা পার্ট হচ্ছে এরকম। দেখো এটাকে ভাগ করার কারণে কিরকম হয়ে গেছে, দেখো এটাকে ভাগ করার কারণে এরকমই তো হয়ে গেছে। দেখো দুইটা দুইটা চলে আসছে, দেখছো দেখছো দুইটা দুইটা চলে আসছে, দেখছো দুইটা দুইটা চলে আসছে এদিক ভাগ করে। এখন দেখো এদিক দিয়ে তুমি আরেকবার ভাগ করতে পারো, দেখো ঠিক আবার এদিক দিয়ে লম্ব বরাবর একবার ভাগ করতে পারতেছ, যার কারণে এইখানে একটা কোর্সিকা চলে যাচ্ছে, এইখানেও আর একটা কোর্সিকা চলে যাচ্ছে। ঠিক তেমনি ভাবে এখানেও তুমি একবার আবার লম্বভাবে ভাগ করতে পারতেছ, এদিকেও কোর্সিকা চলে যাচ্ছে, এদিক দিয়েও কোর্সিকা চলে যাচ্ছে। তার মানে এখানে ঘটনা কি ঘটলো, তুমি শুধুমাত্র এই ধরনের প্রাণীকে একবারই লম্বভাবে ভাগ করতে পারবা, শুধু একবার না, তুমি অনেকবার লম্বভাবে ভাগ করতে পারবা। দেখো আমি প্রথমে একবার লম্বভাবে ভাগ করছি,
আমি এতটুকু করেই ক্ষান্ত হইনি, কারণ হচ্ছে আমি জানি আমি আরো ভাগ করতে পারবো, তাও সদৃশ অংশ পাবো। দেখো এটাকে ভাগ করছি দুইটা সদৃশ অংশ, এদিক দিয়ে একটা কর্ষিকা, এদিক দিয়ে একটা কর্ষিকা, এটাকেও ভাগ করছি দুইটা সদৃশ অংশ, এদিক দিয়ে একটা কর্ষিকা, এদিক দিয়ে একটা কর্ষিকা। এই ধরনের প্রতিসাম্যতাকে বলা হয় অরীয় প্রতিসাম্যতা। অরীয় প্রতিসাম্যতা মিন্স যে কোনো একটা প্রাণীকে শুধুমাত্র তুমি লম্ব অক্ষ বরাবর ভাগ করতে পাবা, তবে শুধু একবার নয়, অসংখ্য ভার। আমি কয়বার করছি দেখো, প্রথমে একবার করে দুইটা অংশ পাইছি, আবার এই দুইটা অংশকে আলাদাভাবে করতে পারছি। তুমি চাইলে আর করতে পারবা, এখানে একটা চলে গেছে, এখানে একটা চলে গেছে, তুমি চাইলে একটা অংশ নিলে আর ভাগ করতে পারবে না, কারণ আর একটাই কর্ষিকা আছে, একটা কর্ষিকা তুমি কয়টা ভাগ করে দিবা, দিতে তো পারবে না, তাহলে তুমি আর চাইলেও ভাগ করতে পারবে না। কিন্তু তুমি শুধু একবার না, তুমি অসংখ্যবার ভাগ করতে পারছো। এখানে কয়বার ভাগ করতে পারছো? একবার, দুইবার, তিনবার ভাগ করতে পারছো, 2 বা ততোধিকবার। ঠিক আছে, 2 বা ততোধিকবার ভাগ করতে পারবা। এটাই হচ্ছে অরীয় প্রতিসাম্যতা। বেস্ট এক্সাম্পল হচ্ছে হাইড্রা। বেস্ট এক্সাম্পল হচ্ছে হাইড্রা। বুঝছো অরীয় প্রতিসাম্যতা কি? এখানে তুমি একবার ভাগ করছো না, তাও শুধুমাত্র লম্ব অক্ষ বরাবরই পারবা, অন্য অক্ষে পারবা না। আমি প্রথমে এভাবে ভাগ করতে চাইছিলাম, পারিনি। লম্ব অক্ষ বরাবর করছি, এদিকে দুইটা কর্ষিকা, এদিকে দুইটা কর্ষিকা। আবার আমি দেখতেছি না, আরো ভাগ করা, আরেকবার ভাগ করা যায়। এদিক দিয়ে ভাগ করছি একবার, এদিক দিয়ে একটা একটা করে চলে আসছে। তার মানে তুমি লম্ব অক্ষ বরাবরই করতেছো, কিন্তু অসংখ্যবার ভাগ করতে পারতেছো। এটা হচ্ছে অরীয় প্রতিসাম্যতা। এবার আসো, আশা করি বুঝছো এটা। এবার আসো দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা। এটা কি? এইটা কি একটু আমাকে বলো। এই যে হ্যাঁ, দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা, এটা একটু বুঝতে হবে। তুমি যদি অরীয় প্রতিসাম্যতা বুঝো, দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা বোঝা কোনো ব্যাপার না। তার আগে আমি একটা এক্সাম্পল নিই, দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা এক্সাম্পল নিই, তাহলে ডেফিনেশনটা তুমি বুঝতে পারবে। আগে ডেফিনেশন বললে কিছু বুঝবে না। তার আগে বলি, দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতার একটা বেস্ট এক্সাম্পল হচ্ছে আমরা মানুষ। আমরা মানুষরা হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতার একটা বেস্ট এক্সাম্পল। ফর এক্সাম্পল, আমি যদি একটা মানুষ আঁকি, এটা হচ্ছে মানুষের মাথা, হ্যাঁ, এটা হচ্ছে মানুষের বডি, এটা মানুষের একটা হাত, এদিক দিয়ে একটা হাত, এদিক দিয়ে একটা পা, এদিক দিয়ে একটা, আচ্ছা এদিক দিয়ে পা দুইটা এক সাইডে গেছে বেশি, এদিক দিয়ে একটা পা, এদিক দিয়ে একটা পা, এটা একটা মানুষ, তাই না? দেখো এই মানুষটাকে আমরা ভাগ করতে পারবো, এবং এটা দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতার প্রকার ভেদেই যাবে। কিভাবে যাবে দেখো, তুমি বলো এই মানুষটাকে যদি ভাগ করতে চাও, আমি যদি এভাবে ভাগ করতে চাই, হয় কিনা আগে দেখো। তুমি যদি এভাবে মানুষটাকে ভাগ করতে চাও, তুমি দুইটা সদৃশ অংশ পাচ্ছ কিনা, তোমার কাছে এটা হচ্ছে আমার কোয়েশ্চেন। দুইটা সদৃশ অংশ পাচ্ছ কিনা, এভাবে যদি ভাগ করো, দুইটা সদৃশ অংশ পাচ্ছ কিনা? দুইটা সদৃশ অংশ পাচ্ছ কিনা? পাচ্ছ না তো। দেখো উপরে তুমি মাথা থাকতেছে, নিচে থাকতেছে পা, এটারে কি সদৃশ অংশ বলে? সদৃশ হইলে তো দুইটাই সেম হইতে হবে। তার মানে তুমি এটাকে আড়াআড়িভাবে ভাগ করতে পারবা না। একটাই ওয়ে আছে, সেটা হচ্ছে এইভাবে। একটা ওয়ে আছে, সেটা হচ্ছে এই লম্বভাবে। এই দেখো আমি মানুষ না, এইভাবে, ঠিক এইভাবে যাইতে হবে। এইভাবে যদি যাই, দুই পায়ের মাঝখান দিয়ে যেতে হবে, দুই পায়ের মাঝখান দিয়ে যেতে, তাহলে তুমি দুইটা সদৃশ অংশ পাও। তাহলে দেখো এইভাবে যাইতে হবে। এই দেখো এইভাবে যদি তুমি ভাগ করো, এদিক দিয়েও একটা হাত পাচ্ছ, একটা পা পাচ্ছ, এটা পাচ্ছ সমান। এদিক দিয়েও দেখো ঠিক সিমিলার, এটার মতোই পাচ্ছ, এক মাথার একটা অংশ, হাত একটা, পা একটা। তার মানে তুমি দুইটা সদৃশ অংশ পাচ্ছ। তার মানে তুমি শুধু একবার লম্ব অক্ষ বরাবর ভাগ করতে পারবে। এখন যদি বলো ভাইয়া আমি হাইড্রার মতো আরো কয়েকবার ভাগ করতে চাচ্ছি, পারবো কিনা? আমি এখানে দেখেন ভাইয়া, আপনি হাইড্রাকে প্রথমে একবার ভাগ করছিলেন না, দেখতেছেন যে না আপনি দুইটা দুইটা করে ভাগ করছেন, এবার আপনি চিন্তা করছেন না একটা একটা করে ভাগ করি, যে এখানে আপনি আবার একটা একটা করে ভাগ করছেন। এখানে আপনি 2 বা ততোধিকবার ভাগ করতে পারছেন। কিন্তু মানুষের ক্ষেত্রে মনে রাখবা, মানে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যের ক্ষেত্রে মনে রাখবা, দ্বিপার্শ্বীয় কেন বলতেছি, এটাকে একবার মাঝখান দিয়ে ভাগ করলে এদিক দিয়ে একটা বাম পাশ, ডান পাশ, এদিক দিয়ে একটা বাম পাশ, শুধুমাত্র একবারই ভাগ করতে পারবা, এবং সেটা শুধুমাত্র লম্ব অক্ষ বরাবর একবারই ভাগ করতে পারবা। একটা হচ্ছে ডান পাশ আর একটা হচ্ছে বাম পাশ। দ্যাটস ওয়াই এটা দ্বিপার্শ্বীয়। পাশ পাশ পাশ, আর দ্বি মানে কত? দুই পাশ। দুই পাশ বলতে একটা হচ্ছে ডান পাশ আর একটা হচ্ছে বাম পাশ, আর শুধুমাত্র একবার। আমি চাইলে এদিক দিয়ে আরেকবার ভাগ করতে পারি না, কারণ ভাগ করলে দেখো একটাই পা আছে, একটাই হাত আছে, এটা কিভাবে ভাগ করব? বুঝা গেছে? তো দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য আর এটার মধ্যে দুইটাই কিন্তু প্রায় সেম, বাট এটা আর এটার মধ্যে ডিফারেন্স হচ্ছে এটাকে তুমি ঠিক আছে লম্ব অক্ষ
এটাকে তুমি অনেকবার করতে পারবা। দেখো এখানে 4টা কর্ষিকা ছিল না, দ্যাটস আমি প্রথমে একবার করছি, দুইটা পাইছি না। এবার আমি চিন্তা করছি একবার না করে এবার আলাদা আলাদা করে করি, একটা একটা করে করি। এখানে একবার, এখানে একবার, এখানে একবার, এখানে একবার, সদ্য সঙ্গে পাচ্ছি। কিন্তু এখানে শুধুমাত্র তুমি একবার করতে পারতেছো, কয়বার? একবার। দ্যাটস ওয়াই এটা হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা, আর আমরা হচ্ছে মানুষ। তার মানে তুমি যদি অরীয় প্রতিসাম্যতা বুঝো তাহলে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা বোঝা কোনো ব্যাপারই না। ডিফারেন্সটা কোন জায়গায় বুঝতে হবে। এটাকে তুমি অনেকবার ভাগ করতে পারবা লম্ব অক্ষ বরাবর, আর এটাকে তুমি লম্ব অক্ষ বরাবর একবারই ভাগ করতে পারবা। ওকে, দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা গেল। এবার দেখো, আশা করি এই দুইটা বুঝতে পারছো। এবার আসো আমরা যে দুইটা পড়বো সেটা হচ্ছে দ্বি অরীয় প্রতিসাম্যতা। দেখো দ্বি অরীয় আর অরীয় এই দুইটা নিশ্চয়ই বুঝতেছ যে সেম, অরীয় দ্বি অরীয়। তাহলে ডিফারেন্সটা কোথায়? আমি একটা দ্বি অরীয়র একটা এক্সাম্পল বলি, আমি একটা চিত্র আঁকি, সেটাই তাহলে পরে বোঝাই যাবে। এরকম একটা প্রাণী আছে, দেখতে অদ্ভুত হইলেও এরকম একটা কি আছে, প্রাণী আছে, নাম হচ্ছে টিনোফোরা। এটার নাম হচ্ছে কি, টিনোফোরা। যদিও এখানে সি দিয়ে শুরু হবে, কারণ সিটা উচ্চারণ হচ্ছে না অ্যাকচুয়ালি, তো এটার নাম হচ্ছে টিনোফোরা। এরকম একটা অ্যাকচুয়ালি প্রাণী আছে অ্যাকচুয়ালি। এই প্রাণীটাকে আমরা এই দ্বি অরীয় প্রতিসাম্যতার এক্সাম্পলে ফেলতে পারি। অ্যাকচুয়ালি দ্বি অরীয় মানে কি, তুমি চিন্তা করো অরীয় মানে কি ছিল। অরীয় মানে হচ্ছে তুমি হাইড্রাকে শুধুমাত্র এভাবে লম্ব বরাবর ভাগ করছিলা, এবং লম্ব বরাবর ভাগ করার কারণে তুমি দুইটা সদৃশ অংশ পাইছিলা। এটাই ছিল অরীয় মানে হাইড্রার এক্সাম্পল। মনে আছে তো, একটু আগেই তো করেছি হাইড্রা। কিন্তু এইখানে দ্বি কেন বলতেছে খেয়াল করো, এখানে হাইড্রার ক্ষেত্রে মানে অরীয়র ক্ষেত্রে আমরা শুধুমাত্র লম্ব অক্ষ বরাবর করছিলাম, কিন্তু এখানে দ্বি অরীয়তে তুমি শুধুমাত্র লম্ব অক্ষ বরাবর করবো না, এখানে তুমি দুইটা তল একসাথে কল্পনা করবা, তাও 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। ফর এক্সাম্পল এরকম দেখো, আমরা যখন এভাবে একবার ভাগ করব, শুধু এভাবে ভাগ করব না, আমরা পাশাপাশি এভাবেও ভাগ করব, এবং দুইটা পরস্পর সমকোণে থাকবে। কিভাবে দেখো, এদের ভাগ করা অংশটা সমকোণে থাকবে। দেখো এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। তার মানে আমরা যেহেতু দ্বি মানে দুই, অরীয়র ক্ষেত্রে শুধুমাত্র লম্বভাবে ছিল, আর দ্বি অরীয়র মধ্যে দুইটা অনেকটা এরকম থাকবে, অনেকটা এরকম ভাবে ভাগ করবে, অনেকটা সমকোণে থাকবে, ভাগ করাটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে এভাবে। তো আমরা এই প্রাণীটাকে এভাবেই ভাগ করতে পারি, একসাথে দুইটা তল থাকবে। আর এই হাইড্রার ক্ষেত্রে যে শুধু একটা তল, তাও লম্ব অক্ষ বরাবর ছিল, আর এখানে লম্ব অক্ষ বরাবর এভাবে দুইটা একসাথে দুইটা তল। এভাবে যদি আমরা অ্যাকচুয়ালি ভাগ করি তাহলে ঘটনাটা ঘটবে এরকম। এই যে দেখো, আমি যখন এভাবে ভাগ করতেছি, সাথে সাথে আমি কিন্তু এভাবেও ভাগ করতেছি। দেখো দুইটা তল বরাবর একসাথে, দেখছো এই দুইটা তল বরাবর ভাগ করতেছি, এবং দুইটা তল সবগুলাই দেখো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। এই যে 90 ডিগ্রি, 90 ডিগ্রি, 90 ডিগ্রি। এবং পার্থক্যটা কোথায় বুঝো, অরীয় আর দ্বি অরীয়র মধ্যে পার্থক্য বুঝো। অরীয় হচ্ছে শুধুমাত্র লম্ব, আর দ্বি অরীয় মানে হচ্ছে তুমি লম্ব নিবা, পাশাপাশি অনুদৈর্ঘ্য ওটাও নিবা। এবং এভাবে ভাগ করার কারণে তুমি 4টা সদৃশ অংশ পাচ্ছ। দেখো কিভাবে, এদিক দিয়ে একটা অংশ পাচ্ছ, 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 এবং চারোটাই সদৃশ অংশ। এটাই হচ্ছে দ্বি অরীয় প্রতিসাম্য। এটার মধ্যে এটার ডিফারেন্সটা বুঝছো, এটা হচ্ছে তুমি শুধুমাত্র একটা লম্ব অক্ষ বরাবর করতেছ, আর এটা হচ্ছে তুমি লম্ব অক্ষ বরাবর পাশাপাশি একটা অনুদৈর্ঘ্য বরাবর, মানে দুটোটা সমকোণে থাকতেছে, পরস্পর তল দুটি পরস্পর সমকোণে ভাগ করতেছ, এবং যার কারণে তুমি 4টি সদৃশ অংশ পাচ্ছ। এটাই হচ্ছে এটার আর এটার মধ্যে ডিফারেন্স। দুইটাই সেম বাট ডিফারেন্স আছে। কোনটা ডিফারেন্স? সেটা হচ্ছে তলটা ডিফারেন্স। এখানে শুধুমাত্র লম্ব অক্ষ, আর এখানে লম্ব অক্ষ আছে এবং অনুদৈর্ঘ্য অক্ষ আছে, মানে পরস্পর সমতল আছে, পরস্পর সমতল আছে, দুটোটা সমকোণে আছে। আশা করি দ্বি অরীয়টাও বুঝতে পারছো। এবার দেখো আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে অপ্রতিসাম্য। তোমরা নিশ্চয়ই বুঝতেছ
অপ্রতিসাম্য মানে কি? মানে হচ্ছে নাই। তার মানে এই ধরনের প্রাণীদেরকে তুমি চাইলেও কোনোভাবে ভাগ করতে পারবা না। ফর এক্সাম্পল স্পঞ্জ। স্পঞ্জ একটা সামুদ্রিক প্রাণী, খুবই আনডেভেলপ একটা প্রাণী, এটা খুবই সমুদ্রের তলদেশে থাকে, ঠিক আছে? এই স্পঞ্জগুলোকে তুমি চাইলে ভাগ করতে পারো না। স্পঞ্জগুলো দেখতে হচ্ছে অনেকটা এরকম এরকম অ্যাব্রো থ্যাব্রো, বুঝছো? এগুলাকে চাইলে তুমি কখনো কোনোভাবেই সমান অংশে ভাগ করতে পারবা না। এগুলো হচ্ছে এলোমেলো। তারপর তুমি অ্যামিবার কথা চিন্তা করো, অ্যামিবার আকার দেখছো? এভাবে না, ওরা এভাবে শেপ চেঞ্জ করে না। এগুলাকে চাইলে তুমি কখনো কোনো সমান অংশে ভাগ করতে পারবা না, কারণ এদের আকারটাই এরকম। তো এদেরকে বলা হয় অপ্রতিসাম্য প্রাণী, মানে এদেরকে চাইলেও আমরা কোনো তলে ভাগ করতে পারবো না। এটাই হচ্ছে প্রতিসাম্যতা। আমি একটু অন্যভাবে বোঝানোর চেষ্টা করছি, কারণ এই টপিকগুলা বই পড়লে হয়তো বুঝতে আসলে অনেক কঠিন লাগে, ঠিক আছে? এই টপিকগুলো তুমি যখন বই পড়বা বুঝতে অনেক একটু টাফ লাগে। তো আমি চেষ্টা করছি, আমি একটু অন্যভাবে বোঝানোর চেষ্টা করছি। আই হোপ তোমরা বুঝতে পারছো। তো প্রতিসাম্যতা অ্যাকচুয়ালি বুঝতে পারছো? যদি প্রশ্ন থাকে কমেন্ট করো। আমি এখন তোমাদেরকে আরো কিছু কিভাবে ভাগ করা যায় প্রাণীদেরকে, আরো কিছু বেসিসের উপর, এগুলো একটু বলছি। হ্যাঁ, এগুলো একটু বলছি, তোমরা একটু 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 আসো। প্রতিসাম্যর পর আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খণ্ডকায়ন। এই জিনিসটা নিয়ে আলোচনা করব। খণ্ডকায়ন বা এটাকে ইংরেজিতে বলে সেগমেন্টেশন অর মেটামারাইজেশন। সেগমেন্টেশন, ওকে ওকে। খণ্ডকায়ন এই জিনিসটা কি? অ্যাকচুয়ালি সিম্পল, একদম সিম্পল, যে কোনো প্রাণীর দেহ দেখা যাচ্ছে খণ্ড খণ্ড যুক্ত হয়, মানে খণ্ড খণ্ড থাকে। যেমন ধরো এইটা একটা প্রাণীর দেহ, এইটা একটা প্রাণীর দেহ তুমি কল্পনা করো, এবং দেখা যাচ্ছে এই সকল প্রাণীর দেহগুলা কিছু কিছু এরকম সেগমেন্ট থাকে। দেখো এভাবে সেগমেন্ট থাকে, এভাবে কিছু খণ্ড থাকে। তার মানে দেখো এটা হচ্ছে প্রথম খণ্ড, এটা দ্বিতীয় খণ্ড, এটা তৃতীয় খণ্ড, এটা চতুর্থ খণ্ড, এটা পঞ্চম খণ্ড। ধরো এখানে কয়টা খণ্ড আছে? দেহতে 5টা খণ্ড আছে। এটাকেই বলা হয় অ্যাকচুয়ালি খণ্ডকায়ন বা সেগমেন্টেশন। খণ্ডকায়ন বা সেগমেন্টেশন। তো এগুলো প্রতিটা অংশকে আমরা বলবো একটা একটা খণ্ড, এগুলোকে আমরা বলবো একটা একটা খণ্ড। যেমন এখানে আছে 5টা খণ্ড। তো কিছু কিছু প্রাণীর ক্ষেত্রে এই খণ্ডকায়নটা অ্যাকচুয়ালি কি হয় দেখা যায়। যেমন আমরা বলতে পারি পতঙ্গের ক্ষেত্রে, বিভিন্ন ইনসেক্ট পতঙ্গের ক্ষেত্রে এরকম খণ্ড খণ্ড দেহটা কি দেখা যায়? খণ্ড খণ্ড দেখা যায়। তো তার মধ্যে খণ্ডকায়নের উপর আবার 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সমখণ্ডকায়ন বিশিষ্ট, নাম্বার 1। একটা হচ্ছে সমখণ্ডকায়ন বিশিষ্ট। তোমরা নিশ্চয়ই বুঝতেছ এটা দ্বারা কি বোঝাচ্ছে। সম মানে কি? সম মানে হচ্ছে সেম, আর খণ্ড মানে হচ্ছে খণ্ড। তার মানে এই সকল প্রাণীর দেহর যে খণ্ডগুলা থাকে এগুলো সেম টাইপসের। যেমন আমি যদি এটা দেখাই, তুমি দেখো এই প্রাণীটার ক্ষেত্রে অ্যাকচুয়ালি দেখো, আমি যদি এটা মুছে দিই, প্রায় এতটুক পর্যন্ত মুছে দিই, তাহলে এরকম একটা যদি প্রাণী থাকে, এদের খণ্ড দেখো তিনোটাই সেম। এই ধরনের প্রাণীকে আমরা বলবো সমখণ্ডকায়ন বিশিষ্ট, বিকজ তাদের বডিতে যে খণ্ডগুলো আছে এগুলো সব সেম টাইপসের খণ্ড। মানে এটার শেপ দেখো, এটার শেপ দেখো, এটার শেপ দেখো, আকৃতি দেখছো সেম। দ্যাটস ওয়াই এটাকে আমরা বলবো সমখণ্ডকায়ন বিশিষ্ট প্রাণী। ফর এক্সাম্পল একটা হচ্ছে কেঁচো। তোমরা চিনো না কেঁচোকে? কেঁচোর গায়ে কিন্তু খণ্ড খণ্ড বিশিষ্ট, তোমরা হয়তো মাটিতে পাবা কেঁচোকে কি বলা হয়? প্রকৃতির লাঙ্গল বলা হয়, তাই না? তো এই কেঁচোর যে শরীরটা, বডিটা, তাদের এরকম খণ্ড খণ্ড থাকে এবং খণ্ডগুলো প্রায় সেম, সবগুলো সেম। ওকে, দ্যাটস ওয়াই আমরা সমখণ্ডকায়ন বলতেছি। আরেকটা হচ্ছে তোমার অসমখণ্ডকায়ন বিশিষ্ট। এগুলো নাম দেখে বোঝা যায়, পড়ার কিছু নেই। এগুলো অ্যাকচুয়ালি পড়ার কিছু নেই, জাস্ট নাম দেখে বুঝতে পারবা। অসমখণ্ডকায়ন বিশিষ্ট। আজকে কিন্তু আমরা পর্বতে যাব এবং বিভিন্ন পর্বের বৈশিষ্ট্যগুলো কিভাবে মনে রাখবো সেটা দেখাবো। কিছু ম্যাগনেট লাইন থাকবে, কিছু নিউমরিক থাকবে, কিছু টেকনিক থাকবে, ওগুলোর সাহায্যে আমরা বিভিন্ন পর্বের বৈশিষ্ট্যগুলো মনে রাখার চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা, অসম মানে কি বুঝতেছই? যে ধরো এই প্রাণীটাকে যদি আমি একটু বর্ধিত করি,
তুমি দেখো তো এই প্রাণীটার ক্ষেত্রে এই তিনটা খণ্ড সেম থাকলেও এই খণ্ডটা দেখো আর এই খণ্ডটা দেখো, দেখো এই খণ্ডটা একটু ছোট, এই খণ্ডটাও একটু ছোট, তার মানে এখানে যে খণ্ডগুলো আছে সবগুলো খণ্ড সেম না। তো এই ধরনের প্রাণীকে আমরা বলবো অসম খণ্ডকায়ন। অসম মানে কি? খণ্ডগুলা সমান নয়, অসমান। ফর এক্সাম্পল পতঙ্গের, আমরা যে বিভিন্ন ইনসেক্ট দেখি, পতঙ্গ দেখি, এই সকল পতঙ্গের এক্সাম্পল হচ্ছে অসম খণ্ডকায়ন বিষয়। এদের খণ্ডগুলো সবগুলো অসম, সমান না। ওকে, তারপর নাম্বার 3 যেটা হচ্ছে সেটা হচ্ছে বুঝাই যাচ্ছে এটা হচ্ছে খণ্ডায়নবিহীন। খণ্ডায়নবিহীন এটা আর কি বুঝাবো? এটা মানে বুঝাই গেছো যে এই সকল বডিতে কোনো খণ্ড থাকে না। যেমন দেখো এটা যদি একটা প্রাণীর দেহ হয়, এইখানে কোনো খণ্ড নাই, তো এটা হচ্ছে খণ্ডায়নবিহীন। ঠিক আছে, খণ্ডায়নবিহীন মানে বুঝতেছো যে এই সকল প্রাণীর ক্ষেত্রে কোনো খণ্ড থাকবে না। ঠিক আছে, তো বোঝা গেছে খণ্ডকায়ন। এটা বই আছে, পড়ে নিবা। আমি কিন্তু যেগুলা পরীক্ষায় আসে, মানে যেগুলা পরীক্ষায় আসে বলতে যেগুলা MCQ প্লাস তোমার সিকিউর কখতে আসে, অ্যাকচুয়ালি সিকিউর কখতে আসে, এগুলো কিন্তু আমি পড়াই ফেলছি। যেমন সিলম, ভ্রূণস্তর, ঠিক আছে, তারপর আর কি পড়াচ্ছি এগুলো আমি পড়াই ফেলছি। আজকে প্রতিসাম্যতা পড়াচ্ছি, এগুলো কিন্তু আমি প্রথম দিকে যেগুলো পড়াচ্ছি এগুলো কিন্তু তোমাকে মাস্ট পড়তে হবে, কারণ এগুলো পরীক্ষায় আসবে, সিকিউতে আসবে, এগুলো তোমাকে মাস্ট পড়তে হবে। ঠিক আছে, এটাও পড়তে হবে খণ্ডকায়ন। এবার আসো আরেকটা আছে, সেটা হচ্ছে কি অঞ্চলায়ন বা টেকমাটাইজেশন। আরেকটা হচ্ছে কি অঞ্চলায়ন। ভাই অঞ্চলায়ন আর খণ্ডকায়নের মধ্যে একটা সিমিলারিটি থাকে অথবা ডিসিমিলারিটিও থাকে। কিভাবে? যে অঞ্চলায়ন বলতেছে বোঝাচ্ছে যে ধরো যে এটা হচ্ছে একটা প্রাণীর দেহ এবং এই সকল প্রাণীর দেহ খণ্ড থাকবে, এখানেও কি থাকবে? খণ্ড থাকবে। তাহলে তবে দেখো এই সকল প্রাণীর দেহে যে খণ্ডগুলো থাকবে এগুলো মিলে একটা সার্টেন এরিয়া তৈরি করবে। তাহলে দেখো এটা তুমি দেখো একটা প্রাণীর দেহ এবং দেখো এই জায়গায় কিছু খণ্ড দেখতেছো, এবার এই খণ্ডগুলো মিলে একটা এরিয়া তৈরি করতেছে। আবার দেখো ঠিক এই জায়গায় কিছু খণ্ড দেখতেছো এবং খণ্ডগুলো মিলে একটা এরিয়া তৈরি করতেছে। তার মানে এটা হচ্ছে একটা এরিয়া, এটাও হচ্ছে একটা এরিয়া। এবং এরিয়াগুলো কিভাবে তৈরি হয়েছে? একটা কিছু খণ্ডগুলো এভাবে একত্রে মিলিত হয়েছে, এগুলো কোনো আলাদা খণ্ড না। দেখে মনে হবে না এগুলো কোনো আলাদা খণ্ড, দেখে মনে হবে না এগুলা কোনো আলাদা খণ্ড, মনে হবে এগুলো একটাই খণ্ড। এবং তবে ওই খণ্ডগুলা কিছু আলাদা আলাদা খণ্ড মিলেই হয়েছে এবং ওই আলাদা আলাদা খণ্ডগুলো মিলেই একটা আলাদা এরিয়া তৈরি করছে। এই এরিয়াগুলোকে বলা হয় অঞ্চলায়ন। ঠিক আছে, এই এরিয়াটাকে বলা হয় অঞ্চলায়ন। আর প্রত্যেকটা খণ্ডকে বা প্রত্যেকটা এরিয়াকে বলা হয় ট্যাগমাটা। প্রত্যেকটা এরিয়াটাকে বলা হয় ট্যাগমাটা। এটার অন্য নাম হচ্ছে, অঞ্চলায়নের নাম হচ্ছে ট্যাগমাটাইজেশন। ট্যাগমাটাইজেশন। এবার এরকম কিছু কিছু অঙ্গকে বলা হয় ট্যাগমাটা। ঠিক আছে, কি বলে? ট্যাগমাটা। ফর এক্সাম্পল আমরা যে আর্থ্রোপোডা পর্বের প্রাণী, আমরা সামনে তো আর্থ্রোপোডা পর্ব অবশ্যই পড়ব। ওই আর্থ্রোপোডা পর্বের যে প্রাণীগুলো থাকে তাদের এই বৈশিষ্ট্যগুলো দেখা যায়, অঞ্চলায়ন দেখা যায়। তাদের কি দেখা যায়? অঞ্চলায়ন দেখা যায় আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের। ফর এক্সাম্পল তেলাপোকা হচ্ছে কি আর্থ্রোপোডা পর্বের প্রাণী, এদের ক্ষেত্রে তুমি এগুলো দেখতে পাবা। ওকে, এটাও একটু পড়তে হবে, জাস্ট একটু পড়ে যাবা, কারণ এগুলো অনেক সময় পরীক্ষায় আসে। তো যেগুলো বেশি পরীক্ষায় আসে সেগুলো মানে প্রথম 4-5টা আমি শুরুর দিকে যেগুলো পড়ছি এগুলো অবশ্যই পড়তে হবে, কারণ এগুলো পরীক্ষায় আসে। সিলম, ভ্রূণস্তর, প্রতিসাম্যতা আজকে পড়াইছি, এটাও খুবই ইম্পর্টেন্ট, অবশ্যই এগুলো পড়তে হবে। এবং এগুলো শুধু পরীক্ষার জন্য নয়, এগুলো সামনে আরও যখন আমরা সেকেন্ড চ্যাপ্টারে যাব তখন এগুলো অনেক কাজ আসবে। ঠিক আছে, আরেকটা যেটা কাজ আসবে সেটা হচ্ছে নটোকোট। তোমরা নটোকোট এই কথাটা নিশ্চয়ই শুনছ, এটাও কিন্তু পরীক্ষায় আসে, তো এটাও একটু মনে রাখতে হবে। নটোকট, তোমরা নিশ্চয়ই নটোকট কথাটা শুনছ। দেখো নটোকট ইংরেজিতে লিখি নটোকট। এই এখানে যে কট কথাটা দেখতেছ, এই কট কথাটা অর্থ কি? কট কথাটা অর্থ হচ্ছে দণ্ড। এই কট কথাটার অর্থ কি? কট কথাটার অর্থ হচ্ছে দণ্ড।
ঠিক আছে। আর নট মানে হচ্ছে টিস্যু নির্মিত দণ্ড। কি বলা হয়? টিস্যু নির্মিত দণ্ড। তার মানে নটকট মানে হচ্ছে টিস্যু নির্মিত দণ্ড, কট মানে হচ্ছে দণ্ড। এখন টিস্যুটা কিরকম, টিস্যু নির্মিত দণ্ডটা কিরকম? দণ্ডটা অবশ্যই নরম, নরম, স্থিতিস্থাপক, স্থিতিস্থাপক, হ্যাঁ। এবং ওকে, এখন নরম তো বুঝো, স্থিতিস্থাপক মানে কি? এটা অনেকটা ওই যে আমরা বলি না যে স্প্রিং এর মতো, স্প্রিং এ যখন আমরা এভাবে টানি আবার ছেড়ে দিই, এটা আবার আগে যায় চলে আসে, সংকোচন প্রসারণ সমৃদ্ধ আর কি। মানে এটা সংকুচিত হয়, প্রসারিত হয় নটকটটা। দ্যাটস ওয়াই এটা মানে হচ্ছে স্থিতিস্থাপক। তো নটকট মানে হচ্ছে নরম, স্থিতিস্থাপক, টিস্যু নির্মিত দণ্ড। এই যে আমরা অ্যাকচুয়ালি যে মেরুদণ্ড বলি না, পরবর্তীতে আমাদের ক্ষেত্রে নটকটটা কি হয়ে যায়? মেরুদণ্ডে পরিণত হয়। আসলে সবার ক্ষেত্রে না, আসলে সকল প্রাণীর ক্ষেত্রে না, কিছু কিছু প্রাণী যেমন আমরা মানুষরা, আমাদের কিন্তু ভ্রূণ অবস্থায় নটকট থাকে। আস্তে আস্তে যখন আমরা ম্যাচিউর হয়, বড় হয়, তখন নটকটটা মেরুদণ্ডে পরিণত হয়। কিন্তু এমন না যে অন্য প্রাণীর ক্ষেত্রে যাদের নটকট আছে তাদের নটকটটা মেরুদণ্ড হবে, এরকম না। অন্য ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নটকটটা নটকটই থেকে যাচ্ছে, এটার মেরুদণ্ড হচ্ছে না। এখন এই নটকটের উপর ভিত্তি করে, যেটা আমরা জানি যে পরবর্তীতে আমাদের ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রে এটা মেরুদণ্ডে পরিণত হয়, ঠিক আছে। তো এই নটকটের উপর ভিত্তি করে আবার প্রাণীকে ভাগ করা যায়। একটা হচ্ছে নন কর্ডেট, একটা হচ্ছে নন কর্ডেট, আর একটা হচ্ছে কর্ডেট। ভাই তোমরা বুঝতেছই অ্যাকচুয়ালি নন কর্ডেট মানে কি? নন কর্ডেট মানে হচ্ছে যাদের নটকট নেই, যাদের নটকট নেই। আর এখানে কর্ডেট মানে হচ্ছে নটকট আছে। কোনো কোনো প্রাণীর ক্ষেত্রে নটকটটা ভ্রূণ অবস্থায় থাকলেও পরবর্তীতেও নটকট থেকে যায়। আর কোনো কোনো প্রাণীর ক্ষেত্রে নটকটটা মেরুদণ্ডে পরিণত হয়, যখন আমরা মানুষ। তাহলে কর্ডেট যাদের নটকট কোনো এক সময় ছিল বা আছে, আর নন কর্ডেট মানে হচ্ছে যাদের কোনো সময় নটকট ছিল না। যেমন আমরা বলতে পারি যে আমরা কর্ডাটা পর্বের প্রাণী, কর্ডাটা পর্বের প্রাণীগুলা সবাই হচ্ছে কর্ডেট। কর্ডাটা পর্বের প্রাণী যতগুলো আছে সবাই হচ্ছে কর্ডেট, কারণ তাদের ভ্রূণ অবস্থায় নটকট ছিল বা কোনো এক সময় সেটা ছিল, পরে এটার মেরুদণ্ডে পরিণত হয়েছে। আর বাকি পর্বগুলো হচ্ছে নন কর্ডেট, কারণ এদের কখনোই কি ছিল না? নটকট ছিল না। এটাই ইম্পর্টেন্ট মনে রাখবা। এটার উপর ভিত্তি করে আমরা প্রাণীদেহকে ভাগ করতে পারি। আরো কিছু বেসিস আছে, যেমন পৌষ্টিক নালীর উপর। এগুলো হচ্ছে একদম কমন, জাস্ট একটু মনে রাখবা। আমি ইম্পর্টেন্টগুলো আগেই পড়াই দিছি, এগুলো খুব অবশ্যই আসবে পরীক্ষায়। পৌষ্টিক নালী, এটার উপর ভিত্তি করে ভাগ করা যায়। পৌষ্টিক নালী ছিল না, আমরা যেটার মাধ্যমে খাবার যাই আমাদের বডি থেকে, বাইরে থেকে আমরা যখন খাবার খাই, ওই খাবারটা ওই পৌষ্টিক নালীর ভিতর দিয়েই তো যায়। ওকে, তো পৌষ্টিক নালীর উপর ভিত্তি করে আমরা প্রাণীকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্যারাজোয়া, একটা হচ্ছে প্যারাজোয়া, আর একটা হচ্ছে অ্যান্টেরোজোয়া। একটা হচ্ছে অ্যান্টেরোজোয়া। ভাই প্যারাজোয়া মানে হচ্ছে যাদের পৌষ্টিক নালী নাই, মানে যাদের খাবার গ্রহণের জন্য কোনো পরিপাক নালী বা পৌষ্টিক নালী থাকে না, তাদেরকে আমরা বলবো প্যারাজোয়া। আর অ্যান্টেরোজোয়া মানে হচ্ছে যাদের খাবার পরিবহন করার জন্য বা খাবার যাওয়ার জন্য একটা ভিতর দিয়ে যাওয়ার জন্য একটা পৌষ্টিক নালী থাকে, তারা হচ্ছে অ্যান্টেরোজোয়া। যেমন আমরা মানুষ হচ্ছে অ্যান্টেরোজোয়া, কারণ আমাদের একটা পৌষ্টিক নালী তো থাকে খাবার পরিবহনের জন্য। সো প্যারাজোয়ার ক্ষেত্রে কিন্তু তোমার কোনো পরিবহনের জন্য পরিপাক নালী থাকে না, খাবার পরিবহনের জন্য কোনো পরিপাক নালী বা পৌষ্টিক নালী থাকে না। এটা একটা ভিত্তি হতে পারে। তারপর আরও কিছু ভিত্তি আছে, তোমরা বইয়ে পড়লে দেখবা। এগুলো আমার মনে হচ্ছে তুমি বই থেকে পড়লে এমনিই বুঝে যাবা। এগুলো পরীক্ষার জন্য তেমন ইম্পর্টেন্ট। যেমন ওয়ে অফ লিভিং, প্রাণী কীভাবে বাস করতেছে। এবং কিছু প্রাণী আছে ফ্রি লিভিং। ফ্রি লিভিং মানে মুক্তভাবে বাস করতে পারে, যেমন আমরা মুক্তভাবে বাস করতে পারি, আমরা হচ্ছে ফ্রি লিভিং অ্যানিমেল, ঠিক আছে। যারা মুক্তভাবে বাস করতে পারে না তাদেরকে আমরা বলি প্যারাসাইট। প্যারাসাইট কথাটা নিশ্চয় শুনছো। প্যারাসাইট মানে হচ্ছে পরজীবী, যারা অন্যের উপর ভর করে বাঁচে। যেমন যকৃৎ কৃমি।
এটা যকৃৎ ছাড়া বাঁচতে পারে না। তো এই কৃমি বাঁচার জন্য যকৃৎ দরকার, দ্যাটস ওয়াই এদেরকে যকৃৎ কৃমি বলতেছে। এবং এরা হচ্ছে পরজীবী, প্যারাসাইট। এরা কিন্তু স্বাধীনভাবে বাস করতে পারে না, ঠিক আছে না? তো আমরা হচ্ছে স্বাধীনভাবে বাস করতে পারি, আমরা হচ্ছে ফ্রি লিভিং অ্যানিমেল। তো এভাবেও কিন্তু আমরা কি প্রাণীকে ভাগ করতে পারছি। এছাড়া বডি সাইজ আছে, বডি শেপ। কোনো কোনো প্রাণীকে আমরা খালি চোখে দেখি না, এগুলোকে বলা হয় মাইক্রো অ্যানিমেল। কোনো কোনো প্রাণীকে আমরা এমনিই খালি চোখে দেখতেছি, এগুলো হচ্ছে বৃহত্তর অ্যানিমেল। মাইক্রো অ্যানিমেল যেগুলো আমরা মাইক্রোস্কোপের সাহায্য ছাড়া দেখতে পারি না, অবশ্যই মাইক্রোস্কোপ লাগে। এবং ব্যাকটেরিয়া, ঠিক আছে? তো এগুলাকে আমাদের মাইক্রোস্কোপ ছাড়া দেখতে পারি না, এগুলো হচ্ছে মাইক্রোস্কোপিক অ্যানিমেল। ওকে, সো এভাবে আমরা ভাগ করতে পারতেছি। এগুলো আসলে পড়ার কিছু না, এগুলো জাস্ট আমরা মনে রাখলেই চলবে। তো আমরা অ্যাকচুয়ালি যে সকল জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট সেগুলো আমি বলেছি, এগুলো অবশ্যই পড়তে হবে, অবশ্যই পড়তে হবে, পরীক্ষায় আসবে। এখন মোটামুটি আমরা শ্রেণীবিন্যাসের ভিত্তিটা শেষ করে ফেললাম, ঠিক আছে? এখন আমরা যেটা পড়বো অ্যাকচুয়ালি শ্রেণীবিন্যাসটা কিভাবে করা হয় বা শ্রেণীবিন্যাসটা অ্যাকচুয়ালি কি। আচ্ছা, তোমরা ক্লাস 8 থেকে 9, 10 পর্যন্ত শ্রেণীবিন্যাস নিয়ে অনেক কিছু পড়ে ফেলছ। কি শ্রেণীবিন্যাস? অ্যাকচুয়ালি এই শ্রেণীবিন্যাস মানেটা কি বা শ্রেণীবিন্যাসটা কি? অ্যাকচুয়ালি শ্রেণীবিন্যাসটা হচ্ছে যে কোনো একটা, আমরা তো অনেক সময় একটা আমাদের পৃথিবীতে তো লক্ষ লক্ষ প্রজাতি আছে, এতগুলো প্রজাতি তো অনেক প্রাণী আছে, এতগুলো প্রাণী সম্বন্ধে তো আমাদেরকে এতগুলা আলাদা আলাদাভাবে তাদের সম্বন্ধে জ্ঞান থাকা খুবই টাফ। তো অ্যাট এ টাইম যদি আমরা অনেকগুলা একটা শ্রেণীবিন্যাসের মাধ্যমে অনেকগুলা প্রাণী সম্বন্ধে আমাদের যদি একটা জ্ঞান থাকে, তাহলে এটা হচ্ছে একটা বেস্ট ওয়ে। অ্যাট এ টাইম তুমি খুব অল্প সময়ে খুব কম শ্রম দিয়ে তুমি একটা শ্রেণীবিন্যাসের মাধ্যমে তোমরা অনেকগুলা প্রাণী সম্বন্ধে তোমাদের জ্ঞান হচ্ছে, আমরা মনে রাখতে পারতেছি, ঠিক আছে? তো শ্রেণীবিন্যাস করার একটা উদ্দেশ্য হচ্ছে এটা। এবং শ্রেণীবিন্যাস করার জন্য তোমরা নিশ্চয়ই জানো কি কি জিনিসগুলো লাগে। বিভিন্ন সময়ে বিভিন্ন বিজ্ঞানীরা শ্রেণীবিন্যাস করে গেছেন, যেমন হিকম্যান, ঠিক আছে? হিকম্যান প্রথমে পুরা জীবজগৎকে তোমার 2 ভাগে ভাগ করছিলেন, ঠিক আছে? সো এভাবে অনেক, যেমন হুইটটেকার, তোমরা ছোটবেলায় পড়ছো, হুইটটেকার 5টি রাজ্য দিয়েছেন। মনেরা, ঠিক আছে? তারপর প্রোটিস্টা, ঠিক আছে? তারপর প্ল্যান্টি, এনিমেলিয়া, ঠিক আছে? এরকম কিছু রাজ্য দিছে, ঠিক আছে? 5টা। এগুলো শ্রেণীবিন্যাসের আগের ধাপ। আস্তে আস্তে শ্রেণীবিন্যাসের জন্য আরও ডিটেলস আসছে হুইটটেকারের পর। আচ্ছা, যাই হোক, ওটা মেন বিষয় না। শ্রেণীবিন্যাস করার জন্য কিছু জিনিস লাগে, একক লাগে। এগুলোকে বলা হয় ট্যাক্সন। কি? ট্যাক্সন। মনে রাখবা, শ্রেণীবিন্যাস করার জন্য কিছু কি লাগে? একক লাগে। এগুলোকে কি বলা হয়? ট্যাক্সন। কি বলে? ট্যাক্সন। এরকম শ্রেণীবিন্যাসের জন্য প্রায় অনেকগুলো ট্যাক্সন আছে, যেগুলো মিলে একটা কমপ্লিট শ্রেণীবিন্যাস হয়ে থাকে। যেমন আমরা বলে থাকি শ্রেণীবিন্যাসের জন্য প্রথম যে একক বা ট্যাক্সন, সেটা হচ্ছে কিংডম। সেটা হচ্ছে কি? কিংডম। আমরা কি বলে থাকি এটাকে? কিংডম। কিংডমের পর আরেকটু ভেতরে যদি আমি যাই, তাহলে আরেকটা ট্যাক্সন লাগে, সেটা হচ্ছে কি? ফাইলাম। তোমরা অ্যাকচুয়ালি ক্রমটা মনে রাখবা, তাহলে হবে না। কিংডমের পর হচ্ছে কি? ফাইলাম। ফাইলামের পর আরেকটু ভেতরে যদি ঢুকি, সেটা হচ্ছে, যেটা জানতে হবে, আরেকটা ট্যাক্সন জানতে হবে, এগুলোকে বলা হয় ক্লাস। আরেকটু ভেতরে যাও, তাহলে আসবে অর্ডার। এটাও আরেকটা ট্যাক্সন। এগুলো এক একটা ট্যাক্সন। এটা একটা ট্যাক্সন, এটা একটা ট্যাক্সন, এটা একটা ট্যাক্সন, এটা একটা ট্যাক্সন। অর্ডারের পর যেটা আসবে সেটা হচ্ছে ফ্যামিলি। ফ্যামিলির পর যেটা আসবে সেটা হচ্ছে জেনাস। জেনাসের পর হচ্ছে স্পিসিস। আমরা মোটামুটি এই জেনাস এবং স্পিসিস নিয়ে আইডিয়া আছে, এগুলো নিয়ে কম আইডিয়া, তাই না? এগুলো নিয়ে মোটামুটি আইডিয়া আছে। তো এগুলো হচ্ছে এক একটা ট্যাক্সন। তাহলে কয়টা ট্যাক্সন? 1, 2, 3, 4, 5, 6, 7টা ট্যাক্সন তো মোটামুটি লাগবেই একটা শ্রেণীবিন্যাস করার জন্য। খেয়াল করো, প্রথমে সিকোয়েন্সটা মেনটেন করতে হবে। প্রথমে কিংডম, তারপর ফাইলাম, তারপর ক্লাস, তারপর অর্ডার, তারপর ফ্যামিলি, তারপর জেনাস, তারপর স্পিসিস। এভাবে যাচ্ছি, তাই না? এভাবে যাচ্ছি। প্রথমে কিংডম, তারপর এগুলো এক একটা কি ভাই? এগুলো এক একটা ট্যাক্সন। এটা একটা ট্যাক্সন, এটা একটা ট্যাক্সন। তাহলে এখানে তোমার 7টা ট্যাক্সন। আর এই 7টা ট্যাক্সনকে একত্রে বলে হায়ারকি। এই 7টা ট্যাক্সনকে একত্রে কি বলে? হায়ারকি।
তার মানে এটা একটা ট্যাক্সন, 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 এটা একটা ট্যাক্সন। আর এই সবগুলো ট্যাক্সনকে একত্রে বলে হায়ারার্কি। ওকে, এখন দেখো এটার সিকোয়েন্সটা এভাবে হবে, কিন্তু ঘটনাটা অ্যাকচুয়ালি এরকম না। ঘটনাটা হয় উল্টা দিকে। ঘটনাটা হয় এরকম, কিভাবে? যে অনেকগুলা, আমরা তো স্পিসিস মানে বুঝি যে কোনো একটা বিশেষ দল যেটা মধ্যে বৈশিষ্ট্য সর্বাধিক আছে এবং এরা নিজেদের মধ্যে সন্তান উৎপাদনে সক্ষম, তারাই হচ্ছে স্পিসিস। মনে রাখবা একটা 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 সিস্টেম, একটা পরিবেশে তো অনেকগুলা প্রজাতি থাকে ভাই। এই যে আমরা কত প্রজাতির কথা বলি, লক্ষ লক্ষ প্রজাতি। তো অ্যাকচুয়ালি অনেকগুলা প্রজাতি মিলে যেটা হয় সেটাকে আমরা বলি জেনাস। তাহলে এভাবে যাবে, দেখো অনেকগুলা প্রজাতি মিলে যে জিনিসটা হয় সেটাকে আমরা বলি জেনাস। অনেকগুলো জেনাস মিলে যে জিনিসটা হয় এটাকে বলা হয় ফ্যামিলি। অনেকগুলো ফ্যামিলি যেটা হয় সেটা হয় অর্ডার। অনেকগুলো অর্ডার মিলে যেটা হয় সেটা হচ্ছে ক্লাস। অনেকগুলো ক্লাস মিলে যেটা হয় সেটা হচ্ছে ফাইলাম মানে পর্ব। আর অনেকগুলো ফাইলাম মিলে যেটা হয় সেটা হচ্ছে কিংডম মানে রাজ্য। তার মানে ঘটনা হচ্ছে আমরা অ্যাকচুয়ালি এভাবে যাচ্ছি, যদিও আমি সিকোয়েন্সটা এভাবে লিখতেছি, কিন্তু ঘটনা হচ্ছে এরকম এভাবে যাবে যে স্পিসিস মিলে জেনাস, জেনাস মিলে ফ্যামিলি, ফ্যামিলি মিলে অর্ডার, অর্ডার মিলে ক্লাস, ক্লাস মিলে ফাইলাম, অ্যান্ড দ্য ফাইলাম মিলেই হয় একটা কিংডম মানে একটা রাজ্য। আর তোমরা মনে করে দেখো, আমরা যখন সায়েন্টিফিক নেম লিখি তখন আমরা এই দুইটা ইউজ করি সায়েন্টিফিক নেম লেখার জন্য। আমরা যখন কোনো একটা স্পিসিসের সায়েন্টিফিক নেম লিখি তখন আমরা এই দুইটা জিনিস ইউজ করি। একটা হচ্ছে জেনাস আর একটা হচ্ছে স্পিসিস, যেটা আমরা পড়ছিলাম দ্বিপদ নামকরণ করছিলাম। এটার প্রবর্তক হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। উনি কি করেন, জেনাস আর স্পিসিস নেন। যেমন আমরা হোমোসেপিয়েন্স মানুষ, আমরা মানুষ হচ্ছে কি হোমো সেপিয়েন্স আমাদের সায়েন্টিফিক নেম। তো এখানে সেপিয়েন্স মানে হচ্ছে স্পিসিসকে বোঝাচ্ছে, আর হোমো মানে হচ্ছে জেনাসকে বোঝাচ্ছে। তাহলে হোমো সেপিয়েন্স মানে হচ্ছে হোমো হচ্ছে জেনাস আর সেপিয়েন্স হচ্ছে স্পিসিস। এই দুইটা মিলে অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হচ্ছে সায়েন্টিফিক নেম আমরা লিখি হোমো সেপিয়েন্স, আমরা এভাবে নিচে দাগ দেই হাতে লিখলে। এটা তো মোটামুটি তোমাদের আইডিয়া আছে। এবার আসো যে শ্রেণীবিন্যাস অ্যাকচুয়ালি করা প্রয়োজনীয়তা তোমাদের পড়তে হবে। তোমাদের পরীক্ষা আসবে 2 নম্বরে যে শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা লিখো, 2 নম্বরে আসতে পারে। তখন কিন্তু তোমাকে এই শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা লিখতে হবে, বইয়ে আছে। সেটা হচ্ছে শ্রেণীবিন্যাস বুঝোই তোমরা কেন করা হয়। ওই যে অ্যাট এ টাইম এতগুলা প্রাণী সম্বন্ধে আমাদের জানা খুবই ইম্পসিবল। দ্যাটস ওয়াই আমরা যদি একটা বিশেষ শ্রেণী সম্বন্ধে জ্ঞান থাকে তাহলে ওই বিশেষ শ্রেণীতে যে সকল প্রাণীগুলো থাকবে ওই সকল প্রাণীগুলোকে আমরা অ্যাট এ টাইম জেনে ফেলতে, ওইগুলো সম্বন্ধে আমরা অ্যাট এ টাইম জেনে ফেলতে পারবো। তার মানে সময় কম লাগছে, পরিশ্রমও কম করতে হচ্ছে, এছাড়া আবার আমরা অনেকগুলো প্রাণী সম্বন্ধে জ্ঞান আরোহণ করতে পারছি। তাহলে এটা একটা শ্রেণীবিন্যাসের অন্যতম কারণ, এরকম কারণ থাকে। এবার চিন্তা করো, আমরা একটা পূর্ণ শ্রেণীবিন্যাস যদি করতে চাই এই 7টা জিনিস লাগবে। আমি মানুষের যদি দেখাই, মানুষের ক্ষেত্রে পূর্ণ শ্রেণীবিন্যাস যদি করতে চাও এই 7টা জিনিস লাগবে। তাহলে মানুষের ক্ষেত্রে দেখো স্পিসিস কি হবে। মানুষের ক্ষেত্রে স্পিসিস তোমরা জানো সেটা হচ্ছে হোমো সেপিয়েন্স। মানুষের ক্ষেত্রে স্পিসিসের নাম কি? হোমো সেপিয়েন্স। মনে রাখবা স্পিসিস লেখার সময় জেনাসটাও লিখতে হয়। আমি বলছিলাম এটা হচ্ছে জেনাস, এটা হচ্ছে স্পিসিস। তবে স্পিসিস লেখার সময় তোমাকে সাথে ওই জেনাস লিখতে হবে, কারণ আমি কি বলছি অনেকগুলো স্পিসিস মিলে সেটা হয় জেনাস, তার মানে জেনাসটাও আসতে হবে। আর তার মানে জেনাসটা কি দেখো, জেনাসটা হচ্ছে হোমো। ওই যে দেখো এটাকে আমি জেনাস বলছি, এটাকে আমি স্পিসিস বলছি। আর স্পিসিস লেখার সময় দুইটাই একসাথে লিখতে হয়। আর জেনাসটা হচ্ছে অ্যাকচুয়ালি কি হোমো। দেখো ফ্যামিলি কি, অনেকগুলো হোমো মিলে অনেকগুলো জেনাস মিলে ফ্যামিলি হবে। মানুষের একটা ফ্যামিলি আছে না, অনেকগুলো মিলে একটা ফ্যামিলি হয় না? তো ফ্যামিলি হলে আমরা বলবো হোমিডি। দেখো ফ্যামিলি নামটা লেখার সময় মনে রাখবা এই লাস্টে এরকম থাকবে, তোমরা এগুলো ছোটবেলায় পড়ছো, আই এ ই থাকবে। আচ্ছা হোমিনিডি, এটার নাম হচ্ছে হোমিনিডি। হোমিনিডি, এই লাস্টে এই 4টা ওয়ার্ড থাকবে, আই ডি এ ই, ফ্যামিলি হইতে হইলে এই লাস্টে এরকম 4টা ওয়ার্ড থাকবে। অর্ডার, অনেকগুলা ফ্যামিলি মিলে যেটা হয়, যেমন মানুষের অনেকগুলো ফ্যামিলি আছে, এগুলো মিলে যেটা হয় সেটা হচ্ছে একটা অর্ডার। অর্ডারের নামটা কি? প্রিমেটস। প্রিমেটস, ও এটার নাম, হ্যাঁ প্রিমেটস, এটার নাম হচ্ছে প্রিমেটস। এবং দেখো যে
অর্ডারের নাম শেষে এরকম ইএস থাকে। ওকে, প্রিমেটস। ক্লাস, অনেকগুলো অর্ডার মিলে যেটা হয় সেটা হচ্ছে ক্লাস। মানুষের ক্ষেত্রে ক্লাস কি জানো? ম্যামেলিয়া। মানুষের ক্ষেত্রে ক্লাস হচ্ছে ম্যামেলিয়া। আর মানুষের ফাইলাম এটা তোমরা নিশ্চয় জানো যে আমরা হচ্ছে কর্ডাটা পর্বের প্রাণী, তাহলে আমাদের ক্ষেত্রে আমরা হচ্ছে কর্ডাটা। আর কিংডম তো বলা বাহুল্য, জানোই মানুষের কিংডম কি, আমরা অ্যানিমেল না? তো মানুষের কিংডম হচ্ছে অ্যানিমেলিয়া। তাহলে দেখো এটাই হচ্ছে একটা পূর্ণ শ্রেণীবিন্যাস, যেটা তোমরা হয়তো ক্লাস 8 থেকে 9 10-এ পড়ে আসছো। এটাই একটা ঠিক আছে, তাহলে এতটুকু গেল। এবং তোমরা জানো আমরা অ্যাকচুয়ালি যে জিনিসটা এখানে ফোকাস করবো সেটা হচ্ছে এই জিনিসটা, ফাইলাম। আমরা এখন এই জিনিসটা দেখো, আমরা এত কিছু নিয়ে আলোচনা করব না, ঠিক এই জিনিসটা নেব আমরা, সেটা হচ্ছে ফাইলাম। আমরা এই ফাইলাম নিয়ে আলোচনা করব। এই প্রাণী জগতের কথা বলছি, উদ্ভিদ এখানে আসতেছে না। এই প্রাণী জগতে ফাইলামের সংখ্যা যদি আমি বলি তাহলে 33টা। এটা এমসিকিউতে অনেকবার আসছে। প্রাণী জগতে টোটাল পর্ব 33টা, এটা অনেকবার আসছে ফাইলাম। এবং এই 33টা পর্বের মধ্যে 9টা হচ্ছে মেজর, মানে যেটা অবশ্যই পড়তে হবে, আর বাকিগুলো হচ্ছে মাইনর। বাকি কয়টা আছে দেখো, বাকিগুলো হচ্ছে মাইনর। তোমরা দেখবা যে প্রাণী জগতের টোটাল 33টা পর্বের মধ্যে 9টাকে বলা হয় মেজর পর্ব, কারণ এই 9টা পর্বের মধ্যে আমরা প্রায় 80 to 90% প্রাণীগুলা এটার আন্ডারে ফেলাইতে পারবো, বাকিগুলো এটার আন্ডারে। দ্যাটস ওয়াই আমরা এটা সম্বন্ধে আহামরি পড়ি না, আমরা এটা পড়ি কারণ প্রাণী জগতে যতগুলো প্রাণী আছে সবচেয়ে প্রাণীগুলো আমরা এখানে ফেলাইতে পারি। এবং আমাদের পড়ার ফোকাস থাকবে এই 9টা মেজর পর্ব, যেগুলো তোমরা তোমাদের বইয়ে সিরিয়াল আকারে পারবা। প্রথমে পাবা পরিফেরা, তারপর পাবা ওইটা, তারপর পাবে সেটা, তারপর এইভাবে যাবে। এবং আমাদের এখন ফোকাস থাকবে এই 9টা মেজর পর্ব সম্বন্ধে জানা। এবং এগুলা পরীক্ষায় অনেকবার আসে মেজর পর্বগুলা, এবং এই পর্বগুলো অ্যাকচুয়ালি আমরা একটু কিছু ম্যাগনেট লাইনের মাধ্যমে জানার চেষ্টা করব, টেকনিকের মাধ্যমে জানার চেষ্টা করব। কারণ এতগুলা পর্বর বৈশিষ্ট্য মনে রাখা অ্যাকচুয়ালি তোমার কেন, আমিও যদি এখন বলি যে এটা যদি আমার যদি 9টা পর্ব যদি আমার থেকে মুখস্থ নিতে চাও, আমি জীবনে মুখস্থ দিতে পারবো না, ঠিক আছে না? কারণ মুখস্থ বিদ্যায় কতদিন মনে রাখা যায়? তো আমরা যদি একটু বুঝে কিছু টেকনিক ইউজ করে যদি পরীক্ষায় লিখতে পারি তাহলে জিনিসটা অনেকটা বেটার। কারণ এখানে বৈশিষ্ট্য মানে তুমি যদি 9টা একটা যদি তুমি যদি একটা পর্বে যদি 6টা বৈশিষ্ট্য পাও, তাহলে তুমি দেখো 9টা 6 নং 54টা বৈশিষ্ট্য আমি জানি মুখস্থ রাখা সাধ্যের খেলা না। ওকে, সাধ্যের খেলা না। ওকে, চলো আমরা একটু এই পর্ব সম্বন্ধে একটু এই 9টা যে মেজর পর্ব, 9টা মেজর পর্বের নামগুলো জানার চেষ্টা করব। মনে রাখবা, এটা একটু সিকোয়েন্স অনুযায়ী মনে রাখতে হবে। সিকোয়েন্স অনুযায়ী মনে রাখাটা জরুরি, কারণ হচ্ছে একটার সাথে আরেকটার কানেকশন আছে। কারণ এটা অ্যাকচুয়ালি ডেভেলপের উপর ভিত্তি করেই করা হয়েছে, তাও বলতেছি আমি, সমস্যা নাই। তো প্রথমে দেখবা যে 9টা মেজর পর্বের মধ্যে প্রথমে সেটার নাম হচ্ছে, সে ফাইলামটার নাম হচ্ছে পরিফেরা। দ্বিতীয় যে ফাইলাম সেটা হচ্ছে নিডারিয়া, এখানে সিটা উচ্চারণ হয় না, নিডারিয়া। তৃতীয় যে ফাইলামটা আছে ওইটার নাম হচ্ছে প্লাটিহেলমিনথেস, প্লাটিহেলমিনথেস। তারপরের যে ফাইলাম সেটা হচ্ছে, সিকোয়েন্সটা মেনটেন করতে হবে, নেমাটোডা। তারপর যে ফাইলাম সেটা হচ্ছে মলাস্কা, ঠিক আছে। তারপর সেটা হচ্ছে অ্যানিলিডা। তারপর হচ্ছে আর্থ্রোপোডা, ঠিক আছে। কয়টা গেল? 1 2 3 4 5 6 7। ওকে, আর কয়টা আছে? আর্থ্রোপোডার পর কয়টা আছে? হ্যাঁ, একাইনোডার্মাটা, আর একটা হচ্ছে কর্ডাটা, আরো 2টা আছে। একাইনোডার্মাটা and the last one is কর্ডাটা। এই 9টা পর্ব তোমাদের বইয়ে আছে এবং 9টা পর্ব সম্বন্ধে তোমাদেরকে জানতে হবে।
এবং এই 9টা পর্বের মধ্যে এই প্রথম 8টা পর্ব সম্বন্ধে আমরা জানলেও বাকি পর্বটা আমাদেরকে একটু বিস্তারিত জানতে হবে। কারণ খেয়াল করে দেখো যে পৃথিবীর সৃষ্টির দিকে মানে শুরুর দিকে যে পৃথিবীতে কিন্তু অনুন্নত প্রাণী ছিল, যেমন যে সকল প্রাণীগুলো ছিল এগুলোকে আমরা পরিফেরা আন্ডারে ফেলাতে পারি এবং মনে রাখতে পারো যে এগুলো হচ্ছে অনুন্নত। এবং দেখো এটার পর আস্তে আস্তে নিডারিয়া যখন আসছে এটা একটু উন্নত হয়েছে, তারপর এটা হচ্ছে একটু উন্নত, দেন এটা উন্নত, দেন এটা উন্নত, দেন ওইটা উন্নত, দেন এটা উন্নত, দেন এটা উন্নত, এবং সবচেয়ে লেটেস্ট যে উন্নত আমরা মানুষ কিন্তু কর্ডাটা এবং আমরা হচ্ছি উন্নত জীব। এবং খেয়াল করো এটাকে আমি অনুন্নত বলতে পারি, এটাকে আমি বলতে পারি আনডেভেলপড অর অনুন্নত জীব। খেয়াল করো আস্তে আস্তে সিকোয়েন্সে কেন আমি তোমাকে মেনটেন করতে বলছি, খেয়াল করো এটা হচ্ছে সবচেয়ে অনুন্নত জীব। এখানে যারা থাকবে আস্তে আস্তে দেখো নিডারিয়াতে যারা থাকবে তারা পরিফেরার চেয়ে উন্নত, আবার প্লাটিহেলমিনথাসে যারা থাকবে তারা নিডারিয়ার চেয়ে উন্নত, নেমাটোডাতে তারা থাকবে যারা প্লাটিহেলমিনথ থেকে উন্নত, মলাস্কাতে যারা থাকবে তারা নেমাটোডার চেয়ে উন্নত, অ্যানিলিডাতে যারা থাকবে তারা মলাস্কার চেয়ে উন্নত, দেন আর্থ্রোপোডা, দেন একেডা, সর্বশেষ কর্ডাতে লেটেস্ট আমরা যারা সবচেয়ে উন্নত জীব। তার মানে এই সিকোয়েন্সে কেন মেনটেন করা জরুরি সেটা হচ্ছে উন্নত কোনটা অনুন্নত কোনটা এটা জানা। তোমাকে যদি প্রশ্ন করে নেমাটোডা আর মলাস্কার মধ্যে ভাইয়া কোনটা উন্নত কোনটা অনুন্নত, এমসিকিউ তো আসে এগুলা, তখন দেখো তোমার যদি এই সিকোয়েন্সটা জানা থাকে তখন তুমি বুঝতে পারবা নিচে যেটা থাকবে সেটাই হচ্ছে উন্নত। তার মানে মলাস্কা আর নেমাটোডার মধ্যে নিচে কোনটা আছে মলাস্কা, তার মানে মলাস্কা হচ্ছে উন্নত। তোমাকে এভাবে জিজ্ঞেস করতে পারে, তার মানে এই সিকোয়েন্সটা মেনটেন করা তোমার জরুরি। কারণ কি এটা হচ্ছে অনুন্নত থেকে উন্নতর একটা ক্রমধারা, আস্তে আস্তে এখান থেকে উন্নত হচ্ছে। আমরা বৈশিষ্ট্য পড়তে গেলেও বুঝবো, আমরা যখন বৈশিষ্ট্য পড়বো তখনও দেখবো যে হ্যাঁ এখানে এটা পাচ্ছি ওখানে ওইটা পাচ্ছি না, তার মানে এটা উন্নত হয়েছে, এটা উন্নত এটা অনুন্নত। তো তবুও এমসিকিউর জন্য তোমার মনে রাখতে হবে যে ধারাটা মনে রাখতে হবে, কারণ তোমাকে প্রশ্ন করবে নিডারিয়া আর মলাস্কার মধ্যে কোনটা উন্নত। তো তুমি জানো মলাস্কাটা যেহেতু নিচে যেহেতু যাচ্ছি আস্তে আস্তে এটা উন্নত হচ্ছে, তার মানে মলাস্কাটা উন্নত নিডারিয়াটা অনুন্নত। মলাস্কার আর অ্যানিলিডার মধ্যে করলে তোমাকে তখন আবার বলতে হচ্ছে না অ্যানিলিডা হচ্ছে উন্নত, মানে কম্পারিজন যদি তুমি করো অ্যানিলিডা মলাস্কার চেয়ে উন্নত, অ্যানিলিডা মলাস্কার চেয়ে উন্নত। এখন বুঝছো কেন এটা করতে হয়। তো এটা তুমি চাইলে টেকনিক, হ্যাঁ এই ক্রমটা তুমি চাইলে টেকনিক ইউজ করেও মনে রাখতে পারো, টেকনিক ইউজ করে মনে রাখতে পারো। যেমন দেখো এখানে আমি এটাকে বলতে পারি পরি, তারপর নিপা। তো এখানে নিপা বলতে তুমি এখানে নি দিয়ে নিডারিয়া মনে রাখতে পারো, পরি দিয়ে পরিফেরা মনে রাখতে পারো, পা দিয়ে প্লাটি হেলমেন্থাস মনে রাখতে পারো, ঠিক আছে। পরি নিপা, দেন এটা দিয়ে মনে রাখতে পারো নেম, এভাবে দেখো নেম, আমরা নেম বলি না ইংরেজিতে নাম, তো নেম ন দিয়ে নেমাটোডা, আর ম দিয়ে হচ্ছে কি মলাস্কা, ঠিক আছে। নেম এ, ঠিক আছে, আ এ, ওকে এটা কি কর্ডাট না, আচ্ছা এভাবে মনে রাখতে পারো। আমি জাস্ট এখন ইনস্ট্যান্ট বানাচ্ছি তোমাদের জন্য যে পরি নিপা নেমে আয়ে, আসে না বলে এটা কি বলবা আয়ে। কর্ডাটা তো এমনি মনে রাখতে পারবা, লাস্টে সবার আছে কি কর্ডাটা সবার লাস্টেই থাকে, তো এটা মনে রাখাটা কোনো ব্যাপার না। তো এটা আমি এখন ইনস্ট্যান্ট তোমাদের জন্য বানাচ্ছি, পরি নিপা নেমে আয়ে, পরি নিপা নেমে আয়ে। তো পরি দিয়ে পরিফেরা, নি দিয়ে নিডারিয়া, পা দিয়ে প্লাটিহেলমিনথাস, নে দিয়ে নেমাটোডা, ম দিয়ে মলাস্কা, এ দিয়ে নিলিটা, আ দিয়ে আর্থ্রোপোডা, এ দিয়ে একাইনোডার্মাটা, আর এটা তোমার মনে রাখা কোনো ব্যাপার না, কারণ সবার লাস্টেই জানো কর্ডাটা থাকবে। তো এভাবে মনে রাখতে পারো, সিকোয়েন্সটা এভাবে মনে রাখতে পারো। ইনস্ট্যান্ট আমি তোমাদেরকে টেকনিকটা এখন বানাই দিছি, ঠিক আছে। যাই হোক এভাবে তুমি সিকোয়েন্সটা মনে রাখতে পারবা। এবং এখান থেকে কোয়েশ্চেন কীভাবে আসে বলছি, কোনটা উন্নত কোনটা অনুন্নত। তোমাকে যদি আমি জিজ্ঞেস করি আর্থ্রোপোডা আর নিডারিয়ার মধ্যে কোনটা উন্নত, যেহেতু আর্থ্রোপোডা নিচে তাহলে আর্থ্রোপোডা হচ্ছে উন্নত, অ্যানিলিডা হচ্ছে অনুন্নত। আই হোপ বুঝতে পারছো। এবার আসো আমরা সর্বপ্রথম এই
পরিফেরা সম্বন্ধে একটু বিস্তারিত আলোচনা করব। আজকে আমরা এই পরিফেরা সম্বন্ধে আজকে বিস্তারিত আলোচনা করব। তোমরা জানো পরিফেরা একটা হচ্ছে ফাইলাম, পরিফেরা হচ্ছে একটা কি পরিফেরা অর্থটা এভাবে আসছে, পরিফেরা অর্থটা এভাবে আসছে পোরাস অ্যান্ড ফেরা। অ্যাকচুয়ালি পোরাস অর্থ হচ্ছে ছিদ্র আর ফেরা অর্থ হচ্ছে বহনকারী। তার মানে এরা হচ্ছে এমন একটা প্রাণী যারা অসংখ্য ছিদ্র বহন করে, তাদের বডিতে অসংখ্য ছিদ্র থাকে। দ্যাটস ওয়াই এটার নাম, এই ফাইলামটার নাম হচ্ছে পরিফেরা। পোরাস অর্থ হচ্ছে ছিদ্র আর ফেরা অর্থ হচ্ছে বহনকারী। ছিদ্র বহনকারীরা ছিদ্র বহন করে। টেকনিক দেওয়ার আগে আমি তোমাদেরকে একটু ডিটেলস বলার চেষ্টা করি যে এই পর্বে যে সকল প্রাণী থাকবে তার মধ্যে একটা কমন প্রাণী হচ্ছে স্পঞ্জ। দেখো আমি একটা প্রাণীর নাম বলতেছি, সেটা হচ্ছে স্পঞ্জ। পরিফেরা পর্বে যে সকল প্রাণী থাকে তার মধ্যে একটা কমন প্রাণী হচ্ছে স্পঞ্জ। আমি তোমাদেরকে যদি স্পঞ্জের আকার শেপটা দেখাই, স্পঞ্জের শেপ হচ্ছে অনেকটা এরকম। এই দেখো এটা হচ্ছে একটা স্পঞ্জের শেপ, এবং এই স্পঞ্জের শেপটা যদি ঠিক এই জায়গাটা দেখো, ঠিক এই জায়গা যদি আমি একটু জুম করে দেখাই, একটু খেয়াল করো কোন জায়গাটা দেখো, ঠিক এই জায়গাটা যদি আমি একটু জুম করে দেখাই তাহলে এখানে আমি এই জায়গাটা কেটে একটু জুম করে ভিতরে কি আছে এটা আমি তোমাদেরকে দেখাতে চাচ্ছি। তাহলে জুম করে যদি আমি ভিতরে দেখাতে চাই তাহলে আমি দেখাইতে পারি এভাবে। আমি আগে ফিগারটা এঁকে দিই, তারপর বিভিন্ন অংশ আমাকে ব্যাখ্যা করতে হবে। ঠিক দেখো আর একটু এদিক দিয়ে একটা কি দেখো, আমি এই অংশটা যদি তোমাদেরকে একটু ব্যাখ্যা করি, ঠিক কোন অংশ, এই জুম করা অংশটা একটু ব্যাখ্যা করতে চাচ্ছি। এইখানে তুমি দেখছো এই যে অংশগুলা অনেকটা নালীর মতো দেখতে, এই যে অংশগুলা, এই অংশগুলাকে বলা হয় নালীতন্ত্র। তার মানে এই অংশগুলাকে অ্যাকচুয়ালি কি বলে? নালীতন্ত্র। দেখো এখানে কিন্তু অনেকগুলা নালী আছে, এই যে এই নালী 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 নালী, এগুলো মিলে কি তৈরি করে? নালীতন্ত্র। তার মানে এই স্পঞ্জের বডিতে বিশেষ ধরনের নালীতন্ত্র থাকে, বিশেষ ধরনের কি থাকে? নালীতন্ত্র থাকে। এবং দেখো এখানে এই নালীতন্ত্রগুলা এদিকে দেখো এর গায়ে অসংখ্য ছিদ্র থাকে। দেখো আমি ছিদ্রগুলো দেখাচ্ছি, দেখো এই দেখো, দেখছো ছিদ্র? আমি কিন্তু এভাবে মুছে দিচ্ছি, তার মানে এদের গায়ে অসংখ্য কি থাকে? এই ছিদ্র থাকে, দেখছো? কারণ এদের নামই হচ্ছে, এরা হচ্ছে ছিদ্রযুক্ত প্রাণী, তো এদের ছিদ্র থাকবে। এবং এই ছিদ্রটাকে কি বলা হয়? এই ছিদ্রটাকে বলা হয় অস্টিয়া। তার মানে এদের বডিতে অস্টিয়া নামক অসংখ্য ছিদ্র থাকে। দ্যাটস ওয়াই আমরা এদেরকে পরিফেরা পর্বে রাখি, কারণ পরিফেরা পর্ব মানেই হচ্ছে ছিদ্রযুক্ত প্রাণী, এবং এদের বডিতে অসংখ্য ছিদ্র থাকে। এই ছিদ্রগুলোকে বলা হয় কি? অস্টিয়া। এবং তোমরা খুব ভালো করে খেয়াল করে দেখো, এই নালীতন্ত্রগুলা সবগুলো একত্রিত হয়ে একটা বড় গহ্বরে মিলিত হয়েছে। খেয়াল করছো? মাঝখান দিয়ে এটা দেখছো? এটা একটা বড় গহ্বর। তার মানে এখানে এটা একটা নালী, 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 এই নালীগুলো একত্রে মিলিত হয়ে একটা বড় প্রশস্ত গহ্বর তৈরি করছে। এবং প্রশস্ত গহ্বরটির উপরের দিকে একটা বড় ছিদ্র আছে, দেখছো? প্রশস্ত গহ্বরটা তৈরি করছে নালীতন্ত্রগুলো মিলে, এবং ওই প্রশস্ত গহ্বর একেবারে উপরের দিকে ছিদ্র, একটা বড় ছিদ্র উন্মুক্ত থাকে। এই প্রশস্ত গহ্বরটাকে বলা হয়
স্পঞ্জসিল, বাংলায় লিখি, এই প্রশস্ত গহ্বরটাকে বলা হয় স্পঞ্জসিল। তার মানে স্পঞ্জসিল কি? স্পঞ্জসিল হচ্ছে যে বিশেষ নালীতন্ত্রগুলো মিলে একটা প্রশস্ত গহ্বর তৈরি করে। বিশেষ নালীতন্ত্র, এই যে নালীতন্ত্রগুলো মিলে একটা প্রশস্ত গহ্বর তৈরি করে, যেটা বাইরে একটা বড় ছিদ্রতে উন্মুক্ত থাকে। এই প্রশস্ত গহ্বরটার নামই হচ্ছে স্পঞ্জসিল। আর বাইরের দিকে এখানে যে একটা বড় ছিদ্র তুমি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সবচেয়ে বড় ছিদ্র। এগুলো না, আবার এগুলো ছিদ্র কিন্তু এগুলো ছোট ছোট ছিদ্র। এখানে একটা বড় ছিদ্র আছে যেটা স্পঞ্জসিলের উপরে, এটার নাম হচ্ছে অস্কুলাম। এটার নাম হচ্ছে কি? অস্কুলাম। তার মানে অস্কুলাম হচ্ছে একেবারে স্পঞ্জের বা পরিফেরা পর্বের প্রাণীর একেবারে উপরের দিকে, প্রান্তের দিকে একটা সবচেয়ে বড় ছিদ্র থাকে, যেটাকে বলা হয় অস্কুলাম। আর ছোট ছোট ছিদ্রগুলোকে বলা হয় অ্যাকচুয়ালি অস্টিয়া। আবার তুমি যে এখানে নালীতন্ত্রগুলো দেখতেছো, নালীতে বিশেষ ধরনের কোষ থাকে। যেমন দেখো, এইখানে আমি কিছু কোষ দেখাচ্ছি। এই দেখো, এই নালীতন্ত্রের কথাই চিন্তা করো। এই নালীতন্ত্রে এরকম বিশেষ কিছু কোষ থাকে, এরকম, এগুলো হচ্ছে ফ্লাজেলা যুক্ত কোষ। দেখো, এরকম নালীতন্ত্রে বিশেষ কোষ থাকে, দেখছো? এবং দেখো এখানে আমি পা দিছি, পা মানে লেজ দিছি, মানে কতগুলা চুলের মতো লেজ দিছি। অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে ফ্লাজেলা। তোমরা নিশ্চয়ই ফ্লাজেলা যুক্ত কোষ চিনো। তো তার মানে এই যে নালীতন্ত্রে এই যে কোষগুলো দেখতেছ, এগুলোকে বলে কোয়ানোসাইট। এগুলোকে কি বলে? কোয়ানোসাইট। তার মানে এদের নালীতন্ত্রের প্রাচীরে ফ্লাজেলা যুক্ত কোয়ানোসাইট সেল থাকে। কি থাকে? ফ্লাজেলা যুক্ত কোয়ানোসাইট। এবং এগুলো মনে রাখবা, সাইট কথাটা মানে কি? সাইট কথাটা মানে হচ্ছে একটা কোষ। কোষটার নাম কি? কোয়ানোসাইট কোষ। এগুলো অবশ্যই ফ্লাজেলা যুক্ত কোষ। এগুলা তুমি মোটামুটি কোথায় পাবা? পরিফেরা পর্বে পাবা। আমি ঠিক এই জায়গাটা জুম করে তোমাদেরকে দেখাইছি। এখন এই কথাগুলা আমি একটা বৈশিষ্ট্যের মাধ্যমে, একটা ম্যাগনেট লাইনম্যানের মাধ্যমে তোমাদেরকে স্মরণ করে দিতে চাচ্ছি। তোমরা এই টেকনিকটা মাথায় রাখবা এবং এগুলো দেখবা, এটার সাথে এটা মিলাবা। তো আপাতত এই চিত্রটা নিশ্চয়ই বুঝছো এবং বিভিন্ন পার্টগুলো যেহেতু বুঝছো, তাহলে আমাদের ওই ম্যাগনেট লাইনের মাধ্যমে বুঝাইতে তোমাকে কোনো অসুবিধা হবে না। চলো আমি তোমাকে একটু এটা বুঝাই দিই, এটা একটু বুঝাই দিই। দেখো, ম্যাগনেট লাইনটা হচ্ছে এরকম বহু ছিদ্রযুক্ত সংবহনে নালী কেন কাটা প্রান্তে আসে। এই টেকনিকটা জাস্ট মাথায় রাখবা যে বহু ছিদ্রযুক্ত সংবহনে নালী কেন কাটা প্রান্তে আসে। এখানে বহু দিয়ে অ্যাকচুয়ালি কি বুঝাইতে চাইছে? বহু দিয়ে বুঝাইতে চাইছে এরা হচ্ছে বহু কোষী। এই কথাটা একটু মনে রাখতে হবে যে এই পরিফেরা পর্বের প্রাণীগুলা কিন্তু বহু কোষী, মানে এদের বডিগুলা অসংখ্য কোষ থাকে, মানে এরা হচ্ছে বহু কোষী। তবে এই কোষগুলো মিলে টিস্যু তৈরি করে না। তো এখানে ব্র্যাকেটে লিখতে পারো, তবে টিস্যু থাকে না। দেখো, আমরা নর্মালি জানি অনেকগুলো কোষ থাকে, টিস্যু থাকার একটা চান্স থাকে, কারণ অনেকগুলো কোষ মিলে টিস্যু হয়। তবে এই ক্ষেত্রে এরা শুধু বহুকোষী, কোনো টিস্যু থাকে না। তার মানে এরা হচ্ছে কোষীয় মাত্রার প্রাণী। তার মানে পরিফেরাগুলো হচ্ছে কোষীয়। আমরা মনে আছে যে বিভিন্ন মাত্রার প্রাণী পড়ছি, কোষীয় মাত্রার প্রাণী, টিস্যু অঙ্গমাত্রার প্রাণী। এরা শুধুমাত্র কোষীয় মাত্রার প্রাণী, কারণ হচ্ছে এদের শুধুমাত্র অসংখ্য কোষ থাকে, কোনো টিস্যু থাকে না। এটা মাথায় রাখবা। বহু ছিদ্র দিয়ে নিশ্চয়ই বুঝছো যে এদের বডিতে অস্টিয়া নামক অসংখ্য ছিদ্র থাকে। অস্টিয়া নামক, আমি একটু আগেই তোমাকে আমি দেখাই দিছি ফিগারে, অসংখ্য ছিদ্র থাকে, কারণ এরা হচ্ছে ছিদ্রযুক্ত প্রাণী। তো এদের বডিতে অসংখ্য ছিদ্র থাকে। এই ছিদ্রগুলোর নাম হচ্ছে কি? অস্টিয়া। এই সংবহনের নালী দিয়ে কি বোঝাতে চাচ্ছে এটা একটু
মাথায় রাখতে হবে। ওই যে আমি তোমাদেরকে দেখছি নালীতন্ত্র, তোমাদেরকে আমি কি দেখাইছি, নালীতন্ত্র দেখাইছি না? তার মানে সংবহনের জন্য, লিখো, সংবহনের জন্য বিশেষ নালীতন্ত্র বিদ্যমান, বিশেষ নালীতন্ত্র বিদ্যমান। দেখো সংবহনের জন্য নালী, তার মানে সংবহনের জন্য বিশেষ নালীতন্ত্র। আমি তোমাদেরকে দেখাইছি এইভাবে কতগুলা মিলিত হয়ে এভাবে একটা নালীতন্ত্র তৈরি করে, এভাবে কতগুলো মিলিত হয়ে একটা নালীতন্ত্র তৈরি করে, একটু আগে ফিগারে দেখাইছি। তো এভাবে সংবহনের জন্য বিশেষ নালীতন্ত্র থাকে যেগুলোর মধ্য দিয়ে পানি যায়, যেগুলোর মধ্য দিয়ে নালীতন্ত্রের মধ্য দিয়ে কি যায়, পানি যায়। কিভাবে পানি যায়? কারণ এই নালীতন্ত্রের সাথে এই ছিদ্রগুলো কানেক্টেড থাকে, অস্টিয়া নামক ছিদ্রগুলো কি থাকে, কানেক্টেড থাকে। এখন ছিদ্র দিয়ে পানি গেলে এই নালীতন্ত্রের ভিতর দিয়ে যাবে। তো এই অস্টিয়া নামক ছিদ্র দিয়ে যদি পানিতে ঢুকে, তো পানিগুলো কোথায় যাবে? এই নালীতন্ত্রেই তো যাবে। তার মানে সংবহনের জন্য বিশেষ নালীতন্ত্র। কি সংবহনের জন্য? পানি সংবহনের জন্য। পানির পাশাপাশি কি কি চলে আসে? পানির সাথে সাথে অক্সিজেনও চলে আসতে পারে, খাবারও চলে আসে, এবং খাবারও এটার মধ্য দিয়ে যাবে, পানিও এটার মধ্য দিয়ে যাবে, অক্সিজেনও এটার মধ্য দিয়ে যাবে। এই বিশেষ নালীতন্ত্র বিদ্যমান, এবং এটার সাথে কানেকশন থাকে এই অস্টিয়া নামক ছিদ্র দিয়ে যে ঢুকবে, ছিদ্র দিয়ে দিকে কুশের মধ্যে দিয়ে যাবে, এই নালীতন্ত্রের মধ্যে যাবে। কি কি যেতে পারে? পানি, পানির সাথে সাথে কি কি যাবে? খাবার যাইতে পারে, তারপর অক্সিজেন, তারপর শুক্রাণুও কিন্তু যাইতে পারে, কারণ এদের কিন্তু প্রজননের ব্যাপার আছে। আচ্ছা, কেন দিয়ে কি বোঝাচ্ছে? কেন দিয়ে মানে হচ্ছে এদের কোয়ানোসাইট নামক, ওই যে একটু আগে বলছিলাম কোয়ানোসাইট নামক বিশেষ ফ্লাজেলাযুক্ত কোষ থাকে, বিশেষ ফ্লাজেলা, ওই যে একটু আগে আমি তোমাদেরকে বলছিলাম ফ্লাজেলাযুক্ত কোষ থাকে। কি নামক? একটু আগেই বলছিলাম, এই যে এখানে যে নালীতন্ত্র ছিল এরকম, এই নালীতন্ত্রতে এরকম বিশেষ ফ্লাজেলাযুক্ত কি ছিল? সেল ছিল। এই নাম কি? কোয়ানোসাইট। কাটা দিয়ে কি? এই যে এটা মনে রাখতে হবে, এই যে স্পঞ্জের বডিতে এরকম এভাবে কাটা থাকে, স্পঞ্জের বডিতে কি থাকে? এরকম অসংখ্য কাটা থাকে। তার মানে কাটাটার আবার নাম আছে, কাটাটার নাম হচ্ছে স্পিকিউল। কাটাটার নাম কি? স্পিকিউল। তাহলে লিখতে পারো কাটা থাকে, এবং ব্র্যাকেটে লিখতে হবে কাটার নাম কি? কাটার নাম হচ্ছে স্পিকিউল। কাটার নাম কি? কাটার নাম হচ্ছে স্পিকিউল নামক তাদের বডিতে অসংখ্য কাটা থাকে। দেখো প্রান্তে আসে, এই কথাটা মানে এই দুইটা একসাথে মনে রাখবা। প্রান্তে মানে হচ্ছে প্রান্তের দিকে একটা সবচেয়ে বড় ছিদ্র থাকে, মনে আছে? এদিক দিয়ে আমি আঁকি দেখেছিলাম, দেখো প্রান্তের দিকে একটা সবচেয়ে বড় একটা ছিদ্র দেখেছিলাম, যেটার নামও বলে দিয়েছিলাম আসে মিনস অস্কুলাম। তার মানে প্রান্তে সবচেয়ে বড় ছিদ্র থাকে, যার নাম অস্কুলাম। এই জিনিসগুলো আমি শুরুর দিকে বলে দিয়েছিলাম, এবং টেকনিকের সাহায্যে এই বৈশিষ্ট্যগুলো আমি লেখাই দেওয়ার চেষ্টা করছি। প্রান্তে সবচেয়ে বড় ছিদ্র থাকে, যার নাম অস্কুলাম। অস্কুলাম নামক প্রান্তে একটা সবচেয়ে বড় ছিদ্র থাকে। এটা হচ্ছে পরিফেরার পর্বের বৈশিষ্ট্যগুলো মনে রাখার জন্য একটা ম্যাগনেট লাইন। এই লাইনটা মনে রেখে তোমরা পরিফেরা পর্বের বৈশিষ্ট্যগুলো মনে রাখতে পারবে। আগে আমি একটু চিত্রের মাধ্যমে কোয়ানোসাইট কি, নালীতন্ত্র কি, স্পঞ্জোসিল কি, এটা আমি বোঝানোর চেষ্টা করছি। তারপর আমি তোমাদেরকে এই ম্যাগনেট লাইনের মাধ্যমে জিনিসটা বোঝানোর চেষ্টা করছি। আশা করি এই ম্যাগনেট লাইনের মাধ্যমে জিনিসটা বুঝতে পারছো। ওকে, আমরা একটু দেখি পরিফেরা গেল। পরিফেরার পর তোমরা যেটা মনে রাখতে পারো, পরিফেরার পর আমরা একটু পরিফেরার চেয়ে একটু উন্নত একটা প্রাণী দেখতে পাবো এখানে, একটু পরিফেরার চেয়ে উন্নত। সেটা হচ্ছে দ্বিতীয় পর্ব, নিডারিয়া। এটা কিন্তু ভাই পরিফেরার চেয়ে একটু উন্নত হবে, কারণ মনে আছে আমি বলছি একটা সিকোয়েন্স দিয়েছিলাম,
আস্তে আস্তে উন্নত হবে। এবং মনে রাখবা যে নিডারিয়া পর্বের প্রাণীগুলো কীরকম, মনে রাখবা আমাদের যে সাগর এবং আমাদের এই সাগরের আমরা দেখে থাকি যে বিভিন্ন বৈচিত্র্যময় প্রাণী থাকে আমাদের সাগরে, নানা রকমের আমরা বৈচিত্র্যময় প্রাণী আমরা সাগরে দেখে থাকি নিচে তলদেশে, ঠিক আছে। এবং কিছু কিছু প্রাণী দেখে দিই খুব সুন্দর 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 প্রাণী। তা অ্যাকচুয়ালি এই যে সুন্দর সুন্দর প্রাণীগুলো আমরা অ্যাকচুয়ালি দেখে থাকি, এগুলো অ্যাকচুয়ালি নিডারিয়া পর্বের ভুক্ত প্রাণী। এই জন্য এই সকল প্রাণীগুলোকে ফ্লাওয়ার অফ দ্য সি বলে, কারণ ওগুলা সাগরের সৌন্দর্যটাকে বর্ধন করে। একটা ফুল যেরকম গাছের সৌন্দর্য বর্ধন করে, তেমনি এই প্রাণীগুলো দেখতে অনেকটা সুন্দর হওয়াতে এরা সাগরের সৌন্দর্যটা বর্ধন করে। দ্যাটস ওয়াই এদেরকে আমরা বলে থাকি ফ্লাওয়ার অফ দ্য সি। এটা বেশিরভাগই কোথায় থাকে? সমুদ্রে থাকে। তবে সবগুলোই যে সমুদ্র থাকে এমন না, প্রায় 80% বা 90% সমুদ্রে থাকে, বাকিগুলো অন্য জায়গায় থাকে। এটাই হচ্ছে নিডারিয়া পর্বের পর্বভুক্ত প্রাণী। এবং এই নিডারিয়া পর্বের পর্বভুক্ত প্রাণীর একটা কমন মোস্ট ইম্পর্টেন্ট এক্সাম্পল হচ্ছে হাইড্রা। এইটা তোমাদেরকে অবশ্যই এক্সাম্পলটা মনে রাখতে হবে। এবং এই হাইড্রা নিয়ে তোমাদের দ্বিতীয় চ্যাপ্টারে একটা বিস্তারিত আলোচনা আছে হাইড্রা নিয়ে, শুধুমাত্র হাইড্রা নিয়ে। তো হাইড্রা সম্বন্ধে এখানে যদি জেনে যাও, ওই চ্যাপ্টারটা শুরু করলে ওইটা বোঝাটা অনেকটা ইজি হয়ে যাবে। আগে এটা বুঝতে হবে, তাহলে মানে হাইড্রা নিয়ে এখানে বুঝতে হবে। তো একটা বেস্ট এক্সাম্পল হচ্ছে হাইড্রা। এই হাইড্রা নিয়ে বুঝতে হবে, ঠিক আছে। আমি এখানে একটা ম্যাগনেট লাইন দিব, ওই ম্যাগনেট লাইন দিয়ে আমরা এই বৈশিষ্ট্যগুলো মনে রাখার চেষ্টা করব নিডারিয়া। সেটা হচ্ছে এরকম যে বহুকোষী বহুরূপী দ্বিস্তরী সিলেটে নিডতে বিষ মেশায়। এই ম্যাগনেট লাইন বা এই টেকনিকটা মনে রাখতে হবে। সেটা হচ্ছে বহুকোষী বহুরূপী দ্বিস্তরী সিলেটে, প্র্যাকটিস করবা, মুখস্থ রাখা কোনো ব্যাপার না। সিলেটে নিডতে বিষ মেশায়, এই টেকনিকটা মনে রাখবা। প্রথমে দেখো এখানে বহুকোষী দিয়ে কি বুঝাইতে চাচ্ছে, তোমরা বুঝতেছই যে এদের বডিতে অসংখ্য বহুকোষ থাকে। এবার এখানে একটা হচ্ছে কোয়েশ্চেন যে বহুকোষ থাকলে এদের কিন্তু অবশ্যই টিস্যু থাকে। ব্র্যাকেটে লেখো কি থাকে? টিস্যু থাকে। এর আগে দেখো, এর আগে আমরা যখন পরিফেরা পড়ছিলাম ওইখানে কিন্তু আমরা টিস্যু দেখি নাই, শুধুমাত্র কোষ দেখছি। দেখছি এটা একটু ডেভেলপ হয়েছে টিস্যু থেকে, অ্যাকচুয়ালি এখানে কোষ থেকে টিস্যু চলে আসছে, তার মানে একটু ডেভেলপ তো হয়েছে। তার মানে এখানে এরা যেরকম বহুকোষী, তেমনি অনেকগুলো কোষ মিলে কি থাকবে? টিস্যু তৈরি করবে। তার মানে এদের কি থাকবে? টিস্যু থাকবে। দ্যাটস ওয়াই এদেরকে আমরা বলবো কোষীয় টিস্যু মাত্রার প্রাণী। এই নিডারিয়া পর্বের যে সকল প্রাণী থাকবে তাদেরকে বলবো কোষীয় টিস্যু মাত্রার প্রাণী, কারণ এখানে টিস্যু থাকে। একটু ডেভেলপ হয়েছে না আগেরটার চেয়ে। এবার দেখো বহুরূপী এই কথাটা মানে কি, এটা একটু আমাদেরকে বুঝতে হবে যে বহুরূপী বলতে বোঝাচ্ছে এদের বহু রূপ আছে। তো সাধারণত এদের দুই ধরনের রূপ দেখা যায়। একটা রূপের নাম হচ্ছে পলিপ, আরেকটা রূপের নাম হচ্ছে মেডুসা। দেখো এদের দুইটা রূপ আছে, একটা হচ্ছে পলিপ আর একটা হচ্ছে মেডুসা। তো পলিপ রূপ আর মেডুসা রূপ কোনটা? সেটা হচ্ছে মেডুসা রূপটা হচ্ছে সচল দশা। মানে এই সকল প্রাণীরা, এই মানে কিছু কিছু নিডারিয়া পর্বের যে প্রাণীগুলো থাকবে এরা যদি মেডুসা দশায় থাকে তাহলে এরা সচল, মানে এরা চলাচল করতে পারবে। আর যদি এরা পলিপ দশায় থাকে তাহলে এরা হচ্ছে নিশ্চল। মনে রাখবা এর আগে আমরা যে পরিফেরা পর্ব পড়ছিলাম না, পরিফেরা পর্বের যে প্রাণীগুলো ছিল স্পঞ্জ, এরা কিন্তু নিশ্চল। এরা হচ্ছে সেসাইল মিনস হোয়াট? নিশ্চল। পরিফেরা পর্বের যে প্রাণীগুলো আমরা দেখছি স্পঞ্জ, এরা কিন্তু ওই সকল প্রাণী, আমরা নর্মালি জানি প্রাণী মানে কি সে চলাচল করতে পারবে, আমরা প্রাণী তাদেরকে বলবো যারা চলাচল করতে পারবে। কিন্তু ওই পরিফেরা পর্বের যে প্রাণীগুলো ছিল এরা কিন্তু সেসাইল, নিশ্চল। তার মানে পরিফেরা পর্বের প্রাণীগুলো, আগেরকার প্রাণীগুলা একেবারে পৃথিবী শুরুর সময় বলতেছি, ওই সময় তো এগুলো ছিল। তো ওই সকল প্রাণীগুলো নিশ্চল ছিল, আবার আনডেভেলপ ছিল, এত ডেভেলপ ছিল, নিশ্চল ছিল। এরা কোনো একটা বস্তুর গায়ে আটকেই থাকতো।
এইখানে এসে আমরা নিশ্চলের পাশাপাশি সচল দশাও পাচ্ছি। আস্তে আস্তে ডেভেলপ যখন হয়েছে এখানে আমরা নিশ্চলতা পাচ্ছি, পাশাপাশি নিশ্চলের পাশাপাশি সচল দশা পাচ্ছি। তার মানে প্রাণী আস্তে আস্তে মুভ করতে পারতেছে। তার মানে ডেভেলপ হয়েছে না? ডেভেলপ হয়েছে না? আগে চলাচল করতে পরিফেরা পর্বের প্রাণীগুলো তো চলাচল করতে পারেই না টোটাল। তো যদিও এখানে আমরা বলবো ওখানে অধিকাংশই নিশ্চল, অধিকাংশই অ্যাকচুয়ালি নিশ্চল, তবে কিছু আমরা সচলও পাই। এবং মনে রাখবা যেগুলা সচল দশায় থাকবে এগুলা যৌন কাজ করতে পারবে, আর যেগুলা পলিপ দশা থাকবে এগুলা অযৌন ভাবে বংশবৃদ্ধি করে। কারণ জানো সচল দশা হইলে যৌনভাবে বংশবৃদ্ধি করার একটা চান্স থাকে, বাট নিশ্চল হইলে অযৌনভাবে বংশবৃদ্ধি করে থাকে এরা। তার মানে পলিপ দশা যেহেতু নিশ্চল, দ্যাটস ওয়াই এরা অযৌনভাবে বংশবৃদ্ধি করে থাকে। আর মেডুসা দশা যেহেতু সচল, তাই এরা যৌন দশায় বংশবৃদ্ধি করে থাকে। এবং আগে আমরা পরিফেরা পর্বেতে নিশ্চল পাইছিলাম, এখানে পাশাপাশি আমরা সচলও পাচ্ছি, তাহলে ডেভেলপ হয়েছে। আগে আমরা ওখানে শুধুমাত্র কোষ পাইছিলাম, এখানে আমরা কোষের পাশাপাশি টিস্যুও পাচ্ছি, তাহলে ডেভেলপড হয়েছে। এবার আসো দ্বিস্তরী কি? দেখো দ্বিস্তরী নিশ্চয়ই বুঝতেছ যে এখানে ভ্রূণ স্তরে দুইটা স্তর থাকে। ভ্রূণ স্তরে কয়টা থাকে? দুইটা স্তর থাকে। বা এদের দেহ প্রাচীরে এভাবেও লিখতে পারো, দেহ প্রাচীর বা ভ্রূণ স্তর যেটাই বলো, দেহ প্রাচীর দ্বিস্তর বিশিষ্ট। তোমাদেরকে আমি এই জিনিসটা পড়াইছিলাম, মনে করে দেখো যখন ভ্রূণ স্তর পড়াইছিলাম যে অ্যাক্টোডাম, মেসোডাম, এন্ডোডাম। যেহেতু এখানে দ্বিস্তর মানে দুইটা লেয়ার থাকবে, আমি এখানে জাস্ট একটু এঁকে দেখাচ্ছি। এরকম একটা লেয়ার ছিল, এবং তোমরা জানো এদিক দিয়ে আর একটা লেয়ার ছিল, তো ওইটা আমি আঁকতেছি না। এদিক দিয়ে একটা লেয়ার আছে, তাহলে কয়টা লেয়ার দিছি? দুইটা লেয়ার দিছি। খেয়াল করো মাঝখানে এদিক দিয়ে একটা লেয়ার ছিল যেটা আমি দিচ্ছি না, কারণ এরা হচ্ছে দ্বিস্তরী। তার মানে নিডারিয়া পর্বভুক্ত প্রাণীরা দ্বিস্তরী, আস্তে আস্তে স্তর দেখা যাচ্ছে। তারপর আরো সামনে যখন যাবো নিশ্চয়ই আমরা ত্রিস্তরী পাবো। তাহলে নিডারিয়া হচ্ছে একমাত্র, নিডারিয়া পর্বে প্রাণীরাই হচ্ছে একমাত্র প্রাণী যারা হচ্ছে দ্বিস্তর বিশিষ্ট। আর আমি যদি পরিফেরা পর্বে বলি ওদের ওখানে কোনো ভ্রূণস্তর থাকে না। নিডিয়ার ক্ষেত্রে দ্বিস্তর থাকে। তুমি বলতে পারো পরিফেরাতে দুই স্তর থাকে কিনা? না, পরিফেরা কোনোতে কোনো স্তরই থাকে না পরিফেরাতে, কারণ পরিফেরাতে জাস্ট কোষ থাকে। তো কোষগুলো এমনিই থাকে, লেয়ার কেমন তৈরি করবে? কারণ জাস্ট কোষ থাকে, কোনো টিস্যু থাকে না। কিন্তু এখানে তুমি সর্বপ্রথম একটা লেয়ার পাচ্ছ, কোষস্তর পাচ্ছ, এটা হচ্ছে দ্বিস্তরী। আস্তে আস্তে সামনের দিকে যাবো তখন ত্রিস্তরী। এখন এটা তো বুঝছো যে এদের কি দ্বিস্তর বিশিষ্ট, মানে ধরো এখানে দুইটা লেয়ার পাবা, বাইরের দিকে যেটা এটা হচ্ছে এপিডার্মিস, এপিডার্মিস লেয়ার, আর ভিতরের দিকে যেটা সেটা হচ্ছে এন্ডোডার্মিস লেয়ার। এরকম দুইটা লেয়ার পাওয়া। মাঝখানের লেয়ারটা তুমি পাচ্ছ না, মাঝখানের লেয়ারটাকে বলা হয় মেসোডার্মিস, মেসোডার্মিস, ওইটা তুমি পাচ্ছ না। ওকে, এখন দেখো সিলেটে মানে কি? সিলেটে মানে হচ্ছে এদের সিলেন্টেরন নামক একটা দেহ গহ্বর থাকে। দেখো এদের সিলেন্টেরন নামক, দেখো সিলেন্টেরন নামক কি থাকবে? পরিপাক সংবহন গহ্বর থাকবে। পরিপাক সংবহন গহ্বর থাকে। মানে পরিপাক সংবহন মানে হচ্ছে এরা খাবার, এটার ভিতর দিয়ে খাবার যায়, এছাড়া এটার ভিতর দিয়ে ধরো পানি যায়, কোনো কিছু সংবহন হয়। পরিপাক কেন বলছে? ধরো এটার ভিতর দিয়ে খাবার যায়, আমরা পরিপাক তন্ত্র বলি না। সংবহন কেন বলতে? ধরো এটার ভিতর দিয়ে পানি যায়, ঠিক আছে? সো এদের নামটা কি? সিলেন্ট্রন নামক পরিপাক সংবহন গহ্বর থাকে। আমি যদি এখানে দেখাই কোনটা সিলেন্ট্রন, ঠিক এই জায়গাটা তুমি যে দেখতেছো, এই জায়গাটা, ঠিক এই জায়গাটা, এখানে একটা গহ্বর দেখতেছো না তুমি, একটা ফাঁকা জায়গা দেখতেছো না, এই জায়গায় এটা না, ঠিক এই জায়গায় যেটা দেখতেছো গহ্বরটা, এটাই হচ্ছে সিলেন্টেরন, এটাই হচ্ছে সিলেন্টেরন, ঠিক এই জায়গায় এই ফাঁকা গহ্বরটা। ওকে, নিডো, এটা খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে তোমরা যখন দ্বিতীয় চ্যাপ্টার পড়বা হাইড্রা, তখন এরকম একটা কোষ নিয়ে স্টাডি করবা, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে এরকম নিডোসাইট নামক কোষ থাকে। দেখো এরকম একটা কোষ তোমরা নিয়ে স্টাডি করবা, খুবই ইম্পর্টেন্ট। নিডোসাইট নামক
কোষ থাকে, ঠিক আছে, যেহেতু নিউরোসাইডই একটা কোষ, এবং এই নিউরোসাইড কোষটা এই হাইড্রা বা এই নিডারিয়া পর্বের প্রাণীদের কিভাবে কাছে, এটা মূলত হাইড্রাতেই থাকে। এটা মূলত আত্মরক্ষায় এবং শিকারে কাজ করে। তোমরা জানো যে খাবার খাইতে হয় না, যে হাইড্রা বা নিডারিয়া পর্বের প্রাণীদেরকে খাবার খাইতে হয়, তো খাবার খাওয়ার জন্য তারা এই সেলটাকে ইউজ করে থাকে শিকার মানে খাবার গ্রহণে। আত্মরক্ষায় সে ইউজ করে, ধরো কোনো একটা বস্তুকে খাইতে আসতেছে, সবাইকে মারতে আসতেছে, তখন সে আত্মরক্ষায় এই সেলটা কাজ করতে পারবে। তোমার ফিগারে দেখবা, বইয়ে একটা ফিগার আছে নিউরোসাইডের, এবং দেখবা অনেকটা এটা ট্রিগারের মতো, বন্দুকের ট্রিগারের মতো, যেভাবে ট্রিগারটা চাপ দিলে এখান থেকে একটা রশির মতো কিছু একটা বের হয়ে যায়। যেরকম তোমরা বিভিন্ন সিনেমাতে দেখো যে গাছে মারার জন্য, অ্যাকচুয়ালি গাছে শক্তভাবে মারার জন্য এভাবে বন্দুক দিয়ে ট্রিগার করলে এভাবে একটা হুকের মতো কোনো রশি দিয়ে কোনো কিছু একটা বের হয়, অনেকটা এদেরটা এরকম। যখন এদের ট্রিগার এটা হবে তখন এই প্যাঁচানো জিনিসটা বের হয়ে যাবে এবং শিকারকে এভাবে প্যাঁচাই ধরবে। তো এটাই হচ্ছে নিডোসাইড সেল, যেটা তোমরা দ্বিতীয় চ্যাপ্টারে খুব ডিটেলস পড়বা, ঠিক আছে? বোঝা গেছে? নিডো বিষ দিয়ে কি বোঝাচ্ছে? এই যে তুমি হাইড্রা দেখতেছো, খুবই ইম্পর্টেন্ট একটা অ্যানিম্যাল, যেটা আমরা নিডারিয়া পর্বতে পাবো। মনে রাখবা, আমি একটু আগে বলছি যে নিডারিয়া পর্বের প্রাণীরা হচ্ছে সাগরের সৌন্দর্য, কারণ এরা সাগরে থাকে। তবে মনে রাখবা, সবগুলা কিন্তু সাগরে থাকে না, বেশিরভাগ সাগরে থাকে। শুধুমাত্র তুমি হাইড্রাকে সাগরে পাবা না, এটাকে তুমি পাবা মিঠা পানিতে, মিঠা পানিতে। এবার তোমরা মিঠা পানি চিনো আর লবণাক্ত পানি চিনো। লবণাক্ত পানি হচ্ছে সাগর, আর মিঠা পানি হচ্ছে নদী, নালা, খাল, বিল, এগুলো হচ্ছে মিঠা পানি। তার মানে একমাত্র তুমি হাইড্রাকে তুমি কোথায় পাচ্ছ? মিঠা পানিতে পাচ্ছ। এখন এখানে যে বিষ লিখলাম না, কয়টা হাইড্রার প্রাণীকে তুমি পাবা মিঠা পানিতে? সেটা হচ্ছে 20 প্রজাতির। 20 দিয়ে বোঝাচ্ছে কি? 20 প্রজাতির হাইড্রা তুমি কোথায় পাবা? মিঠা পানিতে। এগুলাকে তুমি সাগরে পাবা না। বাংলাদেশে প্রায় 4 প্রজাতির পাওয়া যায়, এবং পুরা বিশ্বে তুমি 20 প্রজাতির হাইড্রা তুমি এখানে সাগরে পাচ্ছ না, যেহেতু নিডারিয়াকে আমরা বলি সাগরে পাওয়া যায়। বাট কিছু যেমন হাইড্রা তুমি এটা পাবা মিঠা পানিতে। বাংলাদেশে 4 প্রজাতির পাওয়া যায়, আর পুরা বিশ্বে যদি হিসাব করি 20 প্রজাতির হাইড্রা তুমি মিঠা পানিতে পাবা। এই মেশাই, এই কথাটা বুঝতে হবে। মেশাই কি? দেখো মেশাই কি, এই কথাটা তোমাকে বুঝতে হবে। মেশাই দিয়ে তোমাকে বুঝতে হবে ম্যাসোগ্লিয়া নামক জেলি। ম্যাসোগ্লিয়া নামক জেলি, এটা মানে কি? তোমরা দেখো, এটা হচ্ছে আমাদের এপিডার্মিস, এটা হচ্ছে আমাদের এন্ডোডার্মিস। এবং বলছিলাম এদিক দিয়ে মাঝখানে একটা লেয়ার নাই, কারণ হচ্ছে এটা হচ্ছে দ্বিস্তরী, কারণ এখানে 2টা লেয়ার থাকে, এটা একটা লেয়ার, এটা একটা লেয়ার। তার মানে মাঝখানে এই লেয়ারটা যেহেতু নাই, এখানে কোনো কিছু তো ফিল আপ থাকতে হবে। তো দেখা যায় যে এখানে ম্যাসোরিয়া নামক জেলি দিয়ে এই মাঝখানের লেয়ারটা পূর্ণ থাকে। তার মানে জিনিসটা হচ্ছে এরকম যে এভাবে ম্যাসোগ্লিয়া নামক জেলি দিয়ে এই মাঝখানের অংশটা কি থাকে? পূর্ণ থাকে। দেখছো আমি একটা জেলি আঁকতেছি এভাবে, ম্যাসোগ্লিয়া নামক জেলিতে এই যে এখানে যে একটা লেয়ার নাই, ওই লেয়ারটা কি ফাঁকা থাকবে? থাকবে না। এভাবে ম্যাসোগ্লিয়া নামক একটা জেলি, এটা অকোষীয়, নট কোষীয়, অকোষীয় জেলি দিয়ে এই মাঝখানের লেয়ারটা পূর্ণ থাকে। এটাই হচ্ছে মেশাই। আশা করি বুঝতে পারছো, এটাই হচ্ছে নিডারিয়া পর্বের বৈশিষ্ট্য। এবং মনে রাখবা যে নিডারিয়া পর্বের বৈশিষ্ট্যতে এরা বহুকোষী টিস্যু থাকে। এবং মনে রাখবা এরা কিন্তু অ্যাকচুয়ালি 2টা রূপ আছে, পলিপ, নিশ্চল। মেডুসা সচল হওয়াতে এটা জনভাবে বংশবৃদ্ধি করে, আর এটা নিশ্চল হওয়াতে এটা অজনভাবে বংশবৃদ্ধি করে, ঠিক আছে? এবং এরা মনে রাখবে এরা দ্বিস্তরী। এরাই হচ্ছে সর্বপ্রথম প্রাণী যারা দ্বিস্তরী। এরপর আস্তে আস্তে আমরা ত্রিস্তরী পাবো। এবং আমরা মানুষ হচ্ছে ত্রিস্তরী। একমাত্র নিডারিয়া পর্বত প্রাণীরাই হচ্ছে দ্বিস্তরী। এগুলো এমসিকিউতে আসবে। এখানে যতগুলো লিখে দিয়েছে এগুলো কিন্তু এমসিকিউতে আসবে, ঠিক আছে? তখন তো এগুলো তো তোমার মনে রাখতে হবে। তো এই টেকনিকের সাহায্যে তুমি এই জিনিসগুলো কি রাখতে পারবা? মনে রাখতে পারবা, ঠিক আছে? তো নিডারিয়ার পর যেটা আসবে সেটা হচ্ছে প্লাটিহেলমিনথাস। আমরা আস্তে আস্তে একটু কম্পেয়ার করতেছি। তুমি দেখো, তুমি পরিফেরাতে যে সকল জিনিসগুলো পাও নাই, এখানে সেই সকল জিনিসগুলো পাচ্ছ, তারা আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে। এরপর যখন আমি প্লাটিহেলমিনথাসে যাব,
তখন কিন্তু আরও ডেভেলপ হবে, এটার চেয়ে ডেভেলপ হবে। খেয়াল করো এখানে কিন্তু আমরা সিলম নিয়ে কোনো কথাবার্তা বলি নাই। তোমরা একটা জিনিস খেয়াল করছো, আমরা সিলম নিয়ে একটা টপিক পড়ছিলাম, আমি বলছিলাম এই জিনিসগুলো অবশ্যই পড়তে হবে কারণ এগুলো সামনে আসবে। এখানে কিন্তু আমি এই পর্যন্ত সিলম নিয়ে কোনো কথা বলি নাই। কারণ কি? কারণ সিলম তাদেরই থাকবে যারা হচ্ছে ত্রিস্তরী। সিলম তাদেরই থাকবে যারা হচ্ছে ত্রিস্তরী। তুমি দেখো এ হচ্ছে দ্বিস্তরী, এই জন্য আমি এখানে সিলম নিয়ে কোনো কথা বলতে, কারণ দ্বিস্তরী প্রাণীতে সিলম থাকে না। পরিফেরাতে তো থাকবেই না, কারণ পরিফেরাতে তো কোনো স্তরই নেই। এর আগে যে আমরা পরিফেরা দেখছি, পরিফেরাতে কোনো স্তরই নেই, তো ওখানে তো থাকার প্রশ্নই আসে না। এখানে কেন আমি সিলম ব্যাখ্যা করছি না, কারণ এটা হচ্ছে দ্বিস্তরী, আর দ্বিস্তরী প্রাণীতে সিলম থাকে না, একমাত্র ত্রিস্তরী প্রাণীতেই সিলম থাকবে। তার মানে যখন আমরা নিডালিয়া থেকে প্লাটিহেলমিনথাস যাব তখনই আমি সর্বপ্রথম সিলম পাবো। তার মানে ডেভেলপ হয়েছে কিনা, এখানে তুমি সিলম পাচ্ছ না, কোথাও আমি সিলমের কথা বলিনি। আস্তে আস্তে তুমি সামনে মানে প্লাটিহেলমিনথাস যাও, ওখানে তুমি সিলম পাবা, ওখানে তুমি কি পাবা? সিলম পাবা। এবং সিলম আবার 3 টাইপস আমরা পড়ছি, ইউসিলোমেট, সুডোসিলোমেট, অ্যাসিলোমেট। ইউসিলোম মানে হচ্ছে যাদের প্রকৃত সিলম আছে, সুডোসিলম হচ্ছে যাদের প্রকৃত সিলম নাই, মানে ফেক সিলম। আর ইউসিলমেট হচ্ছে প্রকৃত সিলম। তো আমরা দেখবো প্লাটিহেলমিনথাসে যেহেতু সিলম থাকবে, এখন ওই সিলমটা কোন ধরনের সিলম অবশ্যই বুঝবা। যেহেতু প্লাটিহেলমিনথাস আসতে এখনো অনুন্নত, তো প্রথমে আমরা যেটা পাবো সেটা হচ্ছে অ্যাসিলোমেট। প্রথমে যেটা আমরা পাবো অ্যাসিলোমেট, কোনো সিলম নাই, কোনো সিলম নাই। তারপর যেটা পাবো সেটা হচ্ছে সুডোসিলোমেট, মানে হচ্ছে আস্তে আস্তে যখন সামনের দিকে যাব তখন পাবো সুডোসিলোমেট, মানে হচ্ছে এটার ফেক সিলম থাকে। আস্তে আস্তে যখন আরো উন্নত হবে তখন পাবো আমরা প্রকৃত সিলম, মানে ইউসিলোমেট। যেমন আমরাই হচ্ছি প্রকৃত সিলম, আরও আছে, শুধুমাত্র আমরা প্রকৃত সিলম না, আরও পর্ব আছে যারা, তার মানে কি অ্যাডভান্স হচ্ছে কিনা, উন্নত হচ্ছে কিনা। সো তোমরা যখন এই পর্বগুলা সিরিয়াল বাই পড়বা তখন বুঝবা যে একসময় তো অনুন্নত ছিল, আস্তে আস্তে উন্নত হচ্ছে। কীভাবে হচ্ছে এটা নিজেরাই বুঝতেছ যে এর আগের বৈশিষ্ট্যতে অনেক কিছু পড়ছিলাম, এখানে আমরা নতুন কিছু পড়তে পারতেছি। যেমন এদের জন্য দশা আছে, এর আগে কিছু পড়িনি এরকম, এদের দ্বিস্তরী আছে, এর আগে কিছু এরকম পড়ে, তার মানে এগুলো তো অ্যাডভান্স হচ্ছে। সামনে এখানে কোনো সিলম পড় নাই, সামনে কিন্তু সিলম পড়বা, তার মানে আস্তে আস্তে অ্যাডভান্স হচ্ছে না। এখানে তুমি কোনো মুখ পাচ্ছ না, পা পাচ্ছ না, হাত পাচ্ছ না, সামনে তুমি মুখ পাবা, পাবা, হাত পাবা, অ্যাডভান্স হচ্ছে না। তো এই বৈশিষ্ট্যর মাধ্যমে তুমি অ্যাকচুয়ালি অ্যাডভান্সগুলো বুঝতে পারবা। তো আজকে এতটুকু থাক, আমরা 2টা পর্ব পড়ছি, আমরা নেক্সট আরও 7টা পর্ব আছে। তো আমরা নেক্সটে এরকম ম্যাগনেট লাইন দিয়ে 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 বৈশিষ্ট্যগুলো পড়বো। আশা করি তোমরা বুঝতে পারছো, আমি হয়তো বোঝানোর অনেক চেষ্টা করছি, জানি না কতটুকু বুঝছো। তো তোমরা অ্যাকচুয়ালি ম্যাগনেট লাইনগুলো মুখস্থ রাখবা, প্র্যাকটিস করবো, তাহলে দেখবে একসময় এগুলো মুখস্থ হয়ে যাবে, আর এইভাবে তোমরা জিনিসগুলো মনে রাখতে পারবা। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।